আসসালামু আলাইকুম। তাহলে আমার পরিচয়টা দেই। আমি প্রীতু, ময়মনসিংহ মেডিকেল কলেজে থার্ড ইয়ারে আছি। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে, শুরুতে আমি বলি যে এটা গতানুগতিক, যেমন আইটেম ওয়াইজ পড়াশোনা বা কার্ড ওয়াইজ যেরকম পড়াশোনা হয় সেভাবে পড়াশোনা না। প্রফের জন্য তোমাদের যে সিলেবাসটাকে শর্ট করে নিয়ে আসা, যে প্রফের জন্য তোমার যে জিনিসগুলো জানতেই হবে। অ্যান্ড জানতেই হবে বলতে আমাদের যে আমাদের যে পাস মার্ক তোলার জন্য যেটা লাগবে সেটাও আমি বলে দিব, এবং যারা অনার্স পেতে চাও তাদের জন্য যেটা যা লাগবে সেটাও আমি বলে দিব। ঠিক আছে? তো এইভাবে পড়াশোনাটা থাকবে। আমি জাস্ট বলে দিব যে এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে। যে তোমাদের কার্ডটাকে আমি ছোট করে নিয়ে আসবো। ঠিক আছে? আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আমরা শুরু করি নাকি? ভাইয়া, শুরু করলাম? জি আপু। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমেই যখন হচ্ছে আমাদের ব্লাড কার্ডটা থেকে কোয়েশ্চেন করবে, কার্ড ওয়াইজ কোয়েশ্চেন হয়তো প্রফে ব্লাড জিপি অতটা ইম্পর্টেন্ট না, জিপি থেকে অনেক বেশি কোয়েশ্চেন করা হয় না, সিরিয়াল ওয়াইজই যাবে টিচাররা। তো জিপি থেকে তোমাকে দুইটা কোয়েশ্চেন করলে ব্লাড থেকে তোমাকে করবে চারটা পাঁচটা এরকম। তাহলে তোমরা বুঝতেই পারতেছো ইম্পর্টেন্সটা কোথায়। তো ব্লাড থেকে যখন কোয়েশ্চেন শুরু করবে টিচার, আমাদের মেডিকেলে যেমন ছিল কার্ড তুলতে হতো, আমাদের কার্ড তুলে হচ্ছে আমাদেরকে কোয়েশ্চেন করতো। তো কার্ডের কোয়েশ্চেন মেবি নর্মালি করে না আর কি। এটা ডিপেন্ড করে আর কি, যে টিচার টু টিচার ভ্যারি করে, যে টিচার হচ্ছে যদি চাই যে হচ্ছে আমি কার্ড থেকেই করব, তার যেগুলো উঠছে সেখান থেকে করব, সেটাই করতে পারে। আমাদের প্রফেশন আমরা কার্ডই তুলছি তারা কার্ড তাকায় দেখেও নাই যে হচ্ছে আসলে হচ্ছে কি কি আসছে, তার টপিকটা কি, এগুলাও দেখে নাই। তারা তাদের ইচ্ছা মতো কোয়েশ্চেন করে গেছে। আবার কিছু কিছু ফ্রেন্ডের কাছে শুনছি যে হচ্ছে না, তাদেরকে কার্ডের বাইরে কিছু ধরা হয় নাই। তো আমাদের প্রিপারেশনটা থাকবে যে হচ্ছে আমরা কার্ড থেকে ধরলেও পারবো, আবার হচ্ছে আমাদের একদম পুরাটার নলেজ থাকবে যে হ্যাঁ ঠিক আছে আমি বাইরে থেকেও পারি। তো আমাদের যদি ব্লাড কার্ডটা টিচার ধরে হ্যাফেজার্ড কোশ্চেন করতে চাই, প্রথম কোশ্চেনটাই টিচারদের খুবই ফেভারিট, যে ব্লাডের ডেফিনেশনটা বলো। এখন এই ব্লাডের ডেফিনেশনটা যদি তুমি ভুল করে ফেলো, তাহলে কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যায়, তাই না? তাহলে এই ব্লাডের ডেফিনেশনের ক্ষেত্রে আমাদের চারটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার ডেফিনেশনের মধ্যে যে চারটা জিনিস থাকতেই হবে। সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি আজকে, যে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু consisting of a fluid plasma in which are suspended a number of formed elements conducting through a cardiovascular system remaining in the extracellular compartment. তাহলে এটা যদি আমি এখন ভেঙে ভেঙে বলি, যে ব্লাড কি একটা স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু, এটা এটা আমাকে বলতেই হবে, কারণ এখান থেকে আমার টিচারের এখান থেকে দুইটা ফেভারিট কোশ্চেন আছে। সো আমাকে এটা বলতেই হবে যে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। এখন আমরা সবাই জানি ব্লাডের কম্পোজিশনটা কি, সেটা হচ্ছে প্লাজমা অ্যান্ড ফর্মড এলিমেন্টস, তাই না? তাহলে আমি বললাম যে পরের আমার ডেফিনেশনের পরের পার্টটাতে থাকলো কনসিস্টিং অফ এ ফ্লুইড প্লাজমা ইন হুইচ আর সাসপেন্ডেড এ নাম্বার অফ ফর্মড এলিমেন্টস। এখন এই যে ব্লাডটা, এটা কন্ডাক্ট হয় কোন সিস্টেমের মাধ্যমে? কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে, তাই না? হার্টের মাধ্যমে বের হয়, ঢুকে হার্টেই ঢুকে আবার হোল বডি থেকে। তাহলে কন্ডাক্ট হয় কোন সিস্টেমের মাধ্যমে? কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে। রিমেইনিং ইন দা এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট, বাদ বাকি পোর্শন কোথায় থাকে? এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে থাকে। তাহলে এই চারটা জিনিস আমাকে থাকতেই হবে। আচ্ছা, তোমরা কি এটা ধরতে পারছো? যে কেউ একজন আমাকে জানাও। আপু একটু আবার রিপিট করলে ভালো। আচ্ছা, আমি রিপিট করতেছি, আমি কিন্তু আবার ধরবো সাথে সাথে, সবাই মনোযোগ দিয়ে শোনো। কথা হইতেছে যে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু, এটুক বুঝছি? জি আপু, এটা বুঝতে পারছি। আচ্ছা, জি আপু। আচ্ছা, তাহলে ব্লাড কি কি দিয়ে তৈরি বলো তো? কম্পোজিশনটা বলো ব্লাডের, কেউ বলো আমাকে। যে ভাইয়াটা রেসপন্স করছিল এটা বলো। আমি তাহলে আরবিসি, বুঝে নিব। ডব্লিউবিসি, প্লাটিলেট। হ্যাঁ ঠিক আছে, তো তুমি আগে কম্পোজিশন আপু যদি বলতে চাও। হ্যাঁ আপু সেলুলার পোর্শন এন্ড প্লাজমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেলুলার এলিমেন্টস আর প্লাজমা দিয়ে, তাই না? হ্যাঁ জি হ্যাঁ, আপু। বুঝতে পারছি। তাহলে আমার ডেফিনেশনের নেক্সট পয়েন্টটা কি থাকবে? যে সে কি দিয়ে তৈরি, কম্পোজিশনটা কি? কনসিস্টিং অফ এ ফ্লুইড প্লাজমা।
in which are suspended a number of formed element. প্লাজমার মধ্যে formed এলিমেন্টটা থাকে না, এটা এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে আপু in which are suspended কেন বলতেছেন, তাই না? সাসপেন্ডেড এই কারণে আমি বলতেছি কারণ আমরা জানি যে ব্লাডে কম্পোজিশনে প্লাজমার অ্যামাউন্টটা হচ্ছে বেশি থাকে 55%, এটা তো আমরা সবাই জানি, আমরা ইন্টারে পড়ে আসছি এটা। এন্ড হচ্ছে ফর্মড এলিমেন্টসটা হচ্ছে 45%, তার মানে কি যে হচ্ছে প্লাজমার মধ্যেই ফর্মড এলিমেন্টসটা থাকতেছে। দ্যাটস ওয়াই আমি বললাম যে কনসিস্টিং অফ এ ফ্লুইড প্লাজমা ইন হুইচ আর সাসপেন্ডেড এ নাম্বার অফ ফর্মড এলিমেন্টস। এটুকু বুঝছি? তাহলে আমার কিন্তু ডেফিনেশন এখনো কমপ্লিট হয় নাই, আমি কেবল 2টা পয়েন্ট বললাম। এখন পরের পয়েন্টটা হবে যে ব্লাডটা কোন সিস্টেমের মাধ্যমে কন্ডাক্ট হয়, বলো তো কোন সিস্টেমের মাধ্যমে কন্ডাক্ট হয়? কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে, আর বাকি হচ্ছে কি এক্সট্রা। হ্যাঁ, তাহলে আমি বলে দিলাম যে কন্ডাক্টিং থ্রু এ কার্ডিওভাস্কুলার সিস্টেম, আর বাদ বাকি রিমেইনিং ইন দা এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্ট। তাহলে এই যে স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু, তারপরে ব্লাডের কম্পোজিশনটা কি, প্লাজমা এবং ফর্মড এলিমেন্টস, দেন এটা কার মাধ্যমে কন্ডাক্ট হয়, কোন সিস্টেমের মাধ্যমে, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাধ্যমে কন্ডাক্ট হয়, এন্ড রিমেইন পোর্শনটা থাকে কোথায়, এক্সট্রা সেলুলার কম্পার্টমেন্টে। এই 4টা জিনিস যদি তুমি বলতে পারো তাহলে হচ্ছে তোমার ওখানেই ইমপ্রেশনটা ভালো হয়ে গেল ভাইবাতে, বুঝছো? এই 4টা জিনিস তোমার ডেফিনেশনে থাকতেই হবে। আমরা বিভিন্ন গাইড বইয়ে বিভিন্ন ডেফিনেশন দেখি যেগুলোর মধ্যে 4টা জিনিস থাকে না, ঠিক আছে? সো আমাদের প্রফের ভাইবাতে বসলে এইভাবে প্রিপারেশন নিয়ে যেতে হবে যে আমাকে কোনো জায়গা থেকে যেন আমার ফার্স্ট কোয়েশ্চেনে যেন টিচার কোনো খুদ ধরতে না পারে যে না আমি কমপ্লিট করি নাই ডেফিনেশনটা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই ব্লাডের ডেফিনেশনটা কিভাবে বলবো আমরা জিজ্ঞেস করলে? জি আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাই। এখন ডেফিনেশন থেকে আমাকে জিজ্ঞেস করবে যে হোয়াই ইট ইজ কল্ড স্পেশালাইজড। কেউ কি বলতে পারবে আমাকে হোয়াই ইট ইজ কল্ড স্পেশালাইজড? আচ্ছা আমি বলে দিই তাহলে। এখানে অ্যান্সার হবে 3টা লাইন বলবা যে ব্লাড ইজ লিকুইড, এটা নাম্বার 1। দেন ব্লাডের মধ্যে ডিফারেন্ট টাইপসের সেলস থাকে এবং এই সেলগুলো একটা একটার সাথে কানেক্টেড না, এবং প্রত্যেকটা সেল প্রত্যেকটা স্পেসিফিক ফাংশন করে, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো যে ব্লাড ইজ লিকুইড, ইট কন্টেইনস ভেরিয়াস টাইপস অফ সেল and they are not connected with each other and specific cells have specific functions, ঠিক আছে? তাহলে why it is called specialized এটা বুঝতে পারছি? জি আপু। আর কেউ বলো, শুধু এই ভাই বলতেছে, আর সবাই কি বুঝি নাই? নাহলে আপু আবার বলবে। 3 নম্বর পয়েন্টের আরেকটু বলেন। আচ্ছা তাহলে আমি বাংলায় বলে দিই, তোমরা লিখে নাও যে ব্লাডের মধ্যে ডিফারেন্ট টাইপ সেলস থাকে, এটা তো আমরা মানি তাই না? সেলস থাকে না, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেটস থাকে, এবং এগুলা কি একটা একটার সাথে কানেক্টেড না। এই জন্য হচ্ছে এদেরকে কি বলা হয় যে স্পেশালাইজড। কারণ আমরা কি জানি যেখানে ডিফারেন্ট টাইপের সেলস থাকে ওরা মোটামুটি হচ্ছে কাছাকাছি থেকে একটা ফাংশন করতে চায়, কিন্তু ব্লাডের ক্ষেত্রে কিন্তু সেম ফাংশন করে না প্রত্যেকটা সেল, ঠিক আছে? তাহলে এই জন্য এটাকে বলা হয় স্পেশালাইজড। তাহলে ব্লাডকে কেন স্পেশালাইজড বলা হয় এটা বুঝতে পারছি? জি আপু। আচ্ছা তারপরে এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি, সেটা হচ্ছে হোয়াই ইট ইজ কল্ড কানেকটিভ টিস্যু। আচ্ছা হোয়াই ইট ইজ কল্ড কানেকটিভ টিস্যু এটা কি আমরা জানি কেউ? হোয়াই ইট ইজ কল্ড মেসোডার্মাল ইন অরিজিন। হ্যাঁ আরেকটা আছে ভাইয়া বলো। আরেকটা আছে হচ্ছে ইন্টারসেলুলার সাবস্টেন্স ইজ মোর দেন সেলুলার এলিমেন্টস, ঠিক আছে? মানে হচ্ছে প্লাজমা বেশি থাকতেছে সেলের থেকে, তাই না? প্লাজমা কত আছে ব্লাডে? প্লাজমার পার্সেন্টেজ কত? 55%। এটা হচ্ছে কানেকটিভ টিস্যু হওয়ার একটা কজ। যখন তোমরা হিস্টোলজিতে কানেকটিভ টিস্যু পড়বা দেখবা যে হচ্ছে এখানে কানেকটিভ টিস্যু ক্রাইটেরিয়ার মধ্যে হিস্টোলজি বইয়ে দেওয়া আছে যে তার কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে সেলুলার এলিমেন্টস বেশি থাকে ইন্টারসেলুলার সাবস্টেন্সের থেকে, ম্যাট্রিক্সের থেকে। দ্যাটস ওয়াই হচ্ছে ব্লাডকেও কানেকটিভ টিস্যু বলা হয়, ঠিক আছে?
তাহলে আমাদের ডেফিনেশন থেকে আর কোশ্চেন নাই টিচারদের। ডেফিনেশনটা আমরা হুবহু আপু যেভাবে বলছে এভাবে বলবা, এন্ড এই যে দুইটা কোশ্চেন পারলে ওকে। আমাকে নিজে ধরছে, আমি যখন আমাকে ব্লাডের ডেফিনেশন জিজ্ঞেস করছে তখন হচ্ছে মানে আমি জাস্ট কেবল শুরু করছি, স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু দিয়ে শুরু করছি, তখনই আমাকে ভাইভাতে কোশ্চেন করছে যে আচ্ছা ঠিক আছে বুঝছি তুমি পারবা, তুমি এখন বলো যে এটাকে কেন হচ্ছে কানেকটিভ টিস্যু বলা হয়। ঠিক আছে, তোমার বলার ধরন দেখেই টিচার বুঝে ফেলবে যে তুমি অ্যাকচুয়ালি এটা সঠিক দিকে যাচ্ছ কি যাচ্ছ না। বুঝছো? এখন তুমি যদি সংজ্ঞার মধ্যে স্পেশালাইজড কথাটা না বলো, ফ্লুইড স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু যদি না বলো, তাহলে সেক্ষেত্রে টিচারে কোয়েশ্চেন করে স্কোপটা কোথায়, যে স্পেশালাইজড কেন বলা হয় আর কানেকটিভ টিস্যু বা কেন বলা হয়, এই স্কোপটা তো নাই। তাহলে তখন তখন তো টিচার স্বভাবত বিরক্তই হবে যে হ্যাঁ ঠিক আছে, সে তো হচ্ছে সংজ্ঞায় কমপ্লিট করে নাই, এন্ড সংজ্ঞার ভিতর থেকে আমার যে দুটো কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটা তো আমি করতে পারতেছি না। তখন কিন্তু হচ্ছে তোমাকে আর কোয়েশ্চেন করা হবে না। ঠিক আছে, বুঝতে পারছি। এখন তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। জুনিয়র একটা কল দিতেছে। আচ্ছা, তাহলে আমাদের ভাইভাতে নেক্সট টপিকটা হবে যে কম্পোজিশন অফ ব্লাড। ঠিক আছে, আপু আগে বলে ফেলছে যে কম্পোজিশন অফ ব্লাড এর মধ্যে কি কি আছে। কম্পোজিশন অফ ব্লাড এর মধ্যে আছে ফর্মড এলিমেন্টস এন্ড লিকুইড ইন্টারসেলুলার সাবস্টেন্স বা প্লাজমা। এইভাবেই আনসারটা দিবা। ফার্স্টে যদি টিচার তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কম্পোজিশন অফ ব্লাড বলো, ঠিক আছে, কম্পোজিশন অফ ব্লাড যদি জিজ্ঞেস করে তখন আমরা একদম আমি যেভাবে লিখে রাখছি এই অ্যান্সারটাই দিবা। তারপরে টিচার আস্তে আস্তে তোমাকে ভিতর দিকে ঢুকবে। এটা আরেকটা কথা বলে রাখি, ভাইভাতে কখনো এক্সট্রা কথা বলতে যাবা না। ঠিক আছে, প্রফের ভাইভাতে এতে টিচাররা দেখা যায় যে এক্সটার্নাল অনেক বিরক্ত হয় বা ইন্টারনালও হচ্ছে জিনিসটা প্রেফার করতেছে না। যে তুমি টিচারকে কোয়েশ্চেন করে স্কোপ দিবা। হ্যাঁ, তুমি যদি আগেই বলে দাও যে ফন্ড এলিমেন্টস এর মধ্যে এটা আছে অমুক আছে হ্যান ত্যান, এটা যদি তুমি আগে বলে দাও, টিচার তো তার আঙ্গিকে কোশ্চেনটা ফন্ড এলিমেন্টস এর পুরোটা তো টিচার তোমার কাছ থেকে জানতে নাও চাইতে পারে, তাই না? স্টুডেন্ট তো তুমি একা নাও, হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিতেছে। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি আগে বলতে থাকো তখন টিচার অনেক বিরক্ত হয়েছে যে তোমাকে আমি জিজ্ঞেস করছি, তখন দেখো তোমাকে ধমক টমক দিবে, তখন তুমি নার্ভাস হয়ে যাবা। সো ফার্স্টে তুমি যেটুক ধরছে জাস্ট খালি ওইটুক বলেই তুমি বসে থাকো, দেন তোমাকে টিচার নিজেই কোয়েশ্চেন করবে। তাহলে কম্পোজিশন অফ ব্লাড এর ভিতরে এখন আমরা পড়বো, সেটা হচ্ছে যে ফর্মড এলিমেন্টস থেকে যদি তুমি কি কি পড়বা এখন আমি বলবো। ফর্মড এলিমেন্টস এ কি কি আছে বলতো একজন আমাকে। আপু রেড ব্লাড সেল, তারপর হচ্ছে হোয়াইট ব্লাড সেল, প্লাটিলেট। আচ্ছা, তাহলে এই যে আরবিসির মান যদি তোমাকে আমি জিজ্ঞেস করি, নর্মাল ভ্যালু জিজ্ঞেস করি, তুমি কি বলবা বলো তো আমাকে একটু। মনে করো আমি আপু তোমাকে 4.9 থেকে 5.5। এই যে, আচ্ছা আর কিছু 10 to বলবো the না? power 2 liter। আর আপু কিছু into বলবো 10 না? to the power 12 per liter। আচ্ছা, তাহলে তুমি এই যে একটা ভুল হয়ে গেল যে হচ্ছে তুমি একটা অ্যান্সার দিলে আমাকে। এটা সবসময় মাথায় রাখবা, যাদের ইন কেস অফ মেল এন্ড ইন কেস অফ ফিমেল দুইটা ভ্যালু আছে, সবসময় আমাদের সেটা মেনশন করে দিতে হবে। টিচার তোমাকে আরবিসির আরবিসির মান জিজ্ঞেস করলেও তুমি তখন সবসময় এটা হচ্ছে দুইটা অ্যান্সার দিবা। তারপরে ভাইটাল ক্যাপাসিটি, ভাইটাল ক্যাপাসিটি যেটা আছে, ভাইটাল ক্যাপাসিটিও তো ইন কেস অফ মেল এবং ইন কেস অফ ফিমেল আছে। সেক্ষেত্রেও তুমি যাদের ক্ষেত্রে জি আপু। মেল এবং ফিমেল ডিফারেন্ট ভ্যালু আছে তাদের ক্ষেত্রে তুমি কিন্তু মেনশন করে দিবা। এটা যদি না বলতো তখনই হচ্ছে তোমাকে টিচার বলতো যে না তুমি তো ভালো মতো এই জিনিসটা প্র্যাকটিস করে আসো না, তুমি জাস্ট খালি একটা জিনিসই জানো সেটা বলে দিছো। ঠিক আছে, তাহলে আমরা আরবিসির মেল এবং ফিমেল মেনশন করে দিব। ডাব্লিউবিসির ক্ষেত্রে তো মেল ফিমেল কি আলাদা ভ্যালু আছে? না আপু। তাহলে আমরা ওখানে একটা মানই বলবো। দেন প্ল্যাটিলেটস এর ক্ষেত্রেও তাই। আচ্ছা, এখন কথা হচ্ছে মানটা তোমরা তোমাদের টেক্সট বুক থেকে পড়ে নিবা বা তোমাদের মেডিকেলের স্যাররা প্রফেসররা যেখানে হচ্ছে তোমার লেকচারের স্লাইডে যেটা দিচ্ছে ওটা পড়বা, অথবা তুমি যে কোনো একটা টেক্সট বুক থেকে পড়ে নিবা, সেটা আমার কথা না। কথা হইতেছে যে এখন এই যে ভ্যালুটা তুমি দুইটা ইউনিটে পড়বা, ট্রেডিশনাল ইউনিটে পড়বা, এসআই ইউনিটে পড়বা। এখন এসআই ইউনিট কোনটা? পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, যেটা সেটা হচ্ছে এসআই ইউনিট। আর ট্রেডিশনাল ইউনিট হচ্ছে পার লিটার অফ ব্লাড। হ্যাঁ, এখন কথা যে তুমি ভুলে যেতে পারো যে আপু হচ্ছে এসআই ইউনিট একটা ইউনিটই মনে রাখা ঝামেলা, আবার দুইটা ইউনিট মনে রাখতে বলতেছেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটা উপায় মনে রাখতে পারি। সেক্ষেত্রে এসআই ইউনিটকে
এসআই ইউনিটে ট্রেডিশনাল ইউনিট তুমি কিভাবে পাবা? এসআই ইউনিটের সাথে 10⁶ যদি গুণন করো তাহলে তুমি ট্রেডিশনাল ইউনিট পেয়ে যাবা। লাইক আমি তোমাকে বলি যে ডাব্লিউবিসির যে ভ্যালুটা, ডাব্লিউবিসির ভ্যালুর ক্ষেত্রে তোমার এসআই ইউনিটে মানটা কত? 4000 থেকে 11000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, তাই না? তাহলে এই ক্ষেত্রে 4 গুণন 10⁻³ হচ্ছে। এখন এটা যদি আমরা ট্রেডিশনাল ইউনিটে যেতে চাই তাহলে 10⁶ দিয়ে যদি গুণন করি তাহলে 4 to 11 গুণন 10⁹ পার লিটার অফ ব্লাড হয়েছে। বুঝতে পারছো? আপু আবার যদি একটু বলতেন আপু তাহলে আচ্ছা। ভালো হতো। দেখো ট্রেডিশনাল ইউনিট কোনটা সেটা বলো আমাকে, একটু বুঝাই দিই আমি। আপু ওই যে কিউবিক মিলিমিটারটা যেটা। আচ্ছা, তাহলে কিউবিক মিলিমিটারের সাথে যদি 10⁶ গুণন করো তাহলে তুমি কি পাও? এসআই ইউনিট পাও? এসআই ইউনিট পাবা। তাহলে এখন তুমি বলো ডাব্লিউবিসি ট্রেডিশনাল মান কত, ভ্যালু কত? যে কেউ বললো, তুমি বাদে। আপু 4000 to 11000। আচ্ছা, তাহলে এটাকে তুমি কি দ্বারা লিখতে পারো? 4 গুণন 10⁻³ লিখতে পারো? জি লিখতে আপু। পারি আমি? জি আচ্ছা, আপু। এটার সাথে যদি 10⁶ আমি গুণন করি তাহলে কত হয়? 4 গুণন 4 to 11 গুণন 10⁹ হচ্ছে না? জি আপু। আচ্ছা, তাহলে কি আমি এসআই ইউনিট পেয়ে গেলাম না? জি আপু। আচ্ছা, তাহলে তো আর আমার মুখস্থ রাখতেছে না। আমি মুখস্থই রাখবো, কারণ আমি যদি হচ্ছে অনেক চটপটে উত্তর দিতে চাই তাহলে আমি সেক্ষেত্রে মুখস্থ রাখবো। আর আমি যদি ভুলে যাই ইন কেস, একদম কিছু না বলার থেকে ক্যালকুলেট করে বলতে পারা তো বেটার, তাই না? কি মনে হয়? জি আপু। আচ্ছা, অন্যরা কি কেউ বুঝতেছো না? শুধু এই ভাইয়ের কথা বলতেছে? আমি একটা আপুর জি কথা আপু, শুনতে চাই। বুঝতে পেরেছি। জি আপু। আচ্ছা, তাহলে আমি একটু ধরবো। জি ধরেন। আচ্ছা, প্লাটিলেটস এর এসআই ইউনিটে মানটা বলো কেউ। মেয়ে বলবা, একটা আপু বলবা। প্লাটিলেটস এর এসআই ইউনিটে মান বলো। 500 into 10 to আপু ডাব্লিউবিসি টা হচ্ছে 4 to 11 into 10⁹ এসআই ইউনিটে। হ্যাঁ 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 হ্যাঁ, হয়েছে। বুঝতে পারছো তো? তাহলে সবাই কি বুঝতে পারছে? আমি কি আগেরটা নেক্সটটাতে যাব? জি আপু জানাবো। সবাই শিওর? আপু আবার জি বলবে। আপু। হ্যাঁ পূজা। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ফন্ট এলিমেন্টস থেকে আর পড়ার কিছু নাই, ঠিক আছে? ফন্ট এলিমেন্টস থেকে আর কিছু পড়বো না। এখন আমরা প্লাজমাতে চলে যাব। প্লাজমাতে হিউজ পড়াশোনা। প্লাজমাতে আমাদের পড়তে হবে যে প্লাজমা থেকে তোমাকে ডেফিনেশনটা বলতে হবে, নর্মাল ভ্যালু পারতে হবে, কম্পোজিশন পারতে হবে। এন্ড ভাইভাতে কমনলি টিচাররা আজ করে আমার কোশ্চেনই ছিল যে বলো তো প্লাজমা এন্ড সিরামের মধ্যে ডিফারেন্সটা বলো। তো আমি নার্ভাস হয়ে যে আমি হচ্ছে তাদের ডেফিনেশন দিয়ে ডিফারেন্সিয়েট করতে চাচ্ছিলাম। তো টিচার হয়তো এটা চাচ্ছিলেন না, তিনি বলছেন আমি তোমার কাছে ডেফিনেশন জানতে চাই না, আমি তোমার কাছে ডিফারেন্স জানতে চাইছি, তুমি ডিফারেন্স বলো। তারপরে আমি আচ্ছা ঠিক আছে ডিফারেন্স বলতে গেছি। তখন আমি বলছি যে হ্যাঁ ঠিক আছে স্যার, হচ্ছে সিরামে কোনো ক্লটিং ফ্যাক্টর থাকতেছে না, প্লাজমাতে ক্লটিং ফ্যাক্টর থাকতেছে। আচ্ছা, এটা শুনে তারা হচ্ছে বলছে যে ওকে ঠিক আছে, এবার খুশি হয়ে গেছে। তো এইগুলা কিছু টেকনিক ফলো করে চলতে হবে, বুঝছো? আমি এটা জানতামই যে প্লাজমা এন্ড সিরামের মধ্যে ডিফারেন্স বলতে হলে আমাকে ফার্স্টে ওইটাই বলতে হবে। তারপরে আমি নার্ভাস হয়ে গেছি, তখন আমি ডেফিনেশন বলা শুরু করে দিছি, বুঝছো? তো এগুলো ঝামেলা একটু হবেই, তারপরেও হচ্ছে আমাদের মাথায় রেখে চলতে হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে প্রফ। তো আমরা যাই প্লাজমাতে। এখন প্লাজমার ডেফিনেশনটা যদি আমরা বলি যে প্লাজমা ইজ এ হোমোজেনাস স্লাইটলি অ্যালকালাইন পেল অ্যাম্বার ফ্লুইড পোরশন অফ ব্লাড। বুঝতে পারছি? প্লাজমা ইজ এ হোমোজেনাস, এটাই বলবা তোমরা ডেফিনেশন। প্লাজমা ইজ এ হোমোজেনাস স্লাইটলি অ্যালকালাইন পেল অ্যাম্বার ফ্লুইড পোরশন অফ ব্লাড। ওকে, ডেফিনেশনটা বুঝতে পারছি? আপু হোমোজেনাসটা কি কারণে আসলো এটা বুঝতে পারিনি। হোমোজেনাস, এখন হোমোজেনাস বলতে কি যে হচ্ছে তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা সেম। মানে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে দেখবা যে সাদা সাদা আর কি, মানে এটার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এদের প্রত্যেকটার ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাই সেম। মানে রিফ্র্যাকশনের ফলে যে হচ্ছে একটা মানে রিফ্র্যাকশন
হয়ে যে আমাদের চোখে যে জিনিসটা আসতেছে সেই জিনিসটার ক্ষেত্রে আমাদের ডিফারেন্সিয়েট করার কিছু নাই, কারণ কি প্রত্যেকটা ওখানে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাই হচ্ছে সেম, এই জন্য হোমোজেনাস বলা হয়েছে। বুঝছো? জি আপু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা প্লাজমার ডেফিনেশনটা বললাম। এখন প্লাজমার যদি নর্মাল ভলিউম আমরা জানতে চাই, দেখো আপু লিখে রাখছে প্লাজমার নর্মাল ভলিউম হচ্ছে 3 লিটার ইন অ্যাডাল্ট। আচ্ছা বলো তো এটা আপু 3 লিটার ইন অ্যাডাল্ট কেন বললো? কেউ বলতে পারবা? আচ্ছা তাহলে 3 লিটার ইন অ্যাডাল্ট কেন বললাম আমি, দেখো তোমার একটা বেবি যার ওয়েট হচ্ছে 5 কেজি, তার বডিতেও কি 3 লিটার প্লাজমা থাকবে? এটা কি হয়? না বলো রেসপন্স বডি ওয়েট অনুযায়ী মেজার করবে। আচ্ছা তাহলে বডি ওয়েটের ওটা কি তোমাদের জানা আছে যে কতটুকু থাকবে পার কেজি অফ বডি ওয়েট? আচ্ছা জানা নেই, তাহলে আমি বলে দেই সেটা হচ্ছে বলো কে বলছিলা বলো। 70 কেজির ক্ষেত্রে। হ্যাঁ এটা তো 70 কেজির ক্ষেত্রে, বাট হচ্ছে তোমার মনে করো যে একটা অ্যাডাল্টের একটা আমরা নর্মাল অ্যাডাল্ট ধরতেছি, হেলদি হচ্ছে অ্যাডাল্টের 70 কেজি ওয়েট ধরতেছে। এখন আমার ওয়েট তো আর 70 কেজি না, তাই না? আমার ওয়েট 50 কেজি ধরো, তাহলে আমার কি প্লাজমা সেম থাকবে? সেম থাকবে না, আমার তো কম থাকবে। তাহলে পার কেজি অফ বডির এটার ক্ষেত্রে একটা হিসাব আছে, সেটা হচ্ছে 25 আপু টু বডি 45। টোটাল ভলিউমের বলো। আপু বডি টোটাল ভলিউমের 55% থাকবে প্লাজমা। আচ্ছা এটা তো আমি এখন ভলিউম তুমি কিভাবে বের করবে, এটা একটা কঠিন ব্যাপার হয়ে গেল না তোমার জন্য? এখন ওয়েট থেকে যদি তুমি বের করতে পারো তাহলে তো সেটা তোমার জন্য সবচেয়ে বডি বেটার। ওয়েটের 7 থেকে 8%। না সেটা ব্লাডে। আচ্ছা আমি বলে দিই, কথা হচ্ছে যে তোমার প্লাজমার যে বডি ওয়েটের পার কেজি অফ বডি ওয়েটে 25 থেকে 45 ml অফ প্লাজমা থাকবে, ঠিক আছে? তোমার বডি ওয়েট যদি 70 কেজি হয় সেই ক্ষেত্রে তোমার প্লাজমা কত হবে এখন হিসাব করে আমাকে বলো। 25 থেকে 45 ml থাকবে পার কেজি অফ বডি ওয়েট। 25 থেকে 45 ml অফ প্লাজমা পার কেজি অফ বডি ওয়েট, একদম এইভাবে মনে রাখবা। 25 থেকে 45 ml অফ প্লাজমা পার কেজি অফ বডি ওয়েট। এখন এখানে কারো বডি ওয়েট হচ্ছে 40 কেজি, এখন তার বডিতে প্লাজমার অ্যামাউন্ট কত সেটা আমাকে একটু এখান থেকে বলো তো কেউ, কুইক হিসাব করো, ফোনে হিসাব করো ক্যালকুলেটর বের করে। আমি কি ফাস্ট আপু বলতেছি? 40 কেজি ওজন বলেছিলেন কি? জি জি 40 কেজি। 1.4 লিটার। এই তো, তাহলে তুমি বোঝো তোমাকে যদি টিচার এই কোয়েশ্চেনটা করে যে তোমার বডি ওয়েট, তো তোমাকে দেখে যদি টিচার বলে যে হ্যাঁ তোমার বডি ওয়েট তো 50 কেজি, তুমি বলো তো তোমার বডিতে প্লাজমা কত? এটা টিচার অনেক সময় ঘুরে ফিরে এরকম কোয়েশ্চেন করতে পারে, তখন তুমি বলে দিতে পারবা, ঠিক আছে? তোমাকে ওই 3 লিটার বলে টিচারের কাছে অপমানিত হতে হবে না, ঠিক আছে? এটা আমরা 70 কেজি ক্ষেত্রে করেছি। বুঝতে পারছি সবাই? জিনিসটা কি বুঝতে পারছি? জি আপু। আচ্ছা তাহলে এখন আমরা কম্পোজিশনে যাই। কম্পোজিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হচ্ছে ওয়াটার 90 টু 92% আছে এন্ড সলিড আছে কত 8 টু 10%। এখন সলিডের মধ্যে এখন দুনিয়ার কাহিনী। সলিডের মধ্যে কি আছে? অর্গানিক সাবস্টেন্স আছে এন্ড ইনঅর্গানিক সাবস্টেন্স আছে। আচ্ছা এটা আমি পড়া ধরবো কিন্তু এখনই সাথে সাথে, আমি এখন নাম ধরে পড়া জিজ্ঞেস করবো, সবাই শুনবা ক্লিয়ারলি। আচ্ছা তাহলে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে আমরা যাই। অর্গানিকের মধ্যে যদি আমরা যাই, অর্গানিকের মধ্যে কি কি আছে? অর্গানিকের মধ্যে আছে হচ্ছে প্রোটিন, দেন নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স আছে, ফ্যাটস আছে, কার্বোহাইড্রেট, পিগমেন্টস এন্ড আদার্স। ওকে, এখন প্রোটিনের মধ্যে প্রোটিনের অ্যামাউন্ট কত, প্রোটিনের ভ্যালু কত আমাদের প্লাজমাতে? 6 to 8 গ্রাম পার ডেসিলিটার অফ প্লাজমা। প্লাজমার মধ্যে 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার থাকে প্রোটিন, এটা আমরা সবাই জানি, এটা বায়োকেমিস্ট্রির পড়া। তো এখন প্রোটিন এর মধ্যে কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো আছে, মেইনলি এই 4টা প্রোটিন আছে। আর আদার্স প্রোটিনের জিনিসপাতি আছে, সেগুলো আমরা পরে বলতেছি। এখন আমরা মেইন যে 4টা সেই 4টা মনে রাখি। প্রোটিনের মধ্যে প্রোটিনের অ্যামাউন্ট কত? টিচার আমাকে কোশ্চেন করতে পারে যে প্রোটিনের অ্যামাউন্ট কত তোমার প্লাজমার মধ্যে, তখন আমার অ্যান্সারটা কি হবে ভাইয়া? যে 6 to 8 গ্রাম পার ডেসিলিটার অফ প্লাজমা। এন্ড হচ্ছে মেইন প্লাজমা প্রোটিন গুলার নাম বলো তো। টিচার আমাকে যদি আস্ক করে তাহলে আমার কোশ্চেন অ্যান্সারটা কি হবে?
অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন অ্যান্ড প্রোথ্রম্বিন। আচ্ছা, দেন আমি নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সের মধ্যে আসি। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সের মধ্যে আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, হাইপোজ্যানথিন। এগুলো আমরা সবাই জানি, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যানথিন, হাইপোজ্যানথিন। আচ্ছা, তাহলে এইখানে আমার কোয়েশ্চেন হইতে পারে যে তুমি বলো তো ইউরিয়ার সোর্স কোথায়, ইউরিয়া কই থেকে আসে আমাদের বডিতে? ইউরিয়া আমাদের বডিতে কই থেকে আসে? ইয়েস ইয়েস, প্রোটিন মেটাবলিজমের ফলে আসে। গুড। এখন ইউরিক অ্যাসিড আমাদের বডিতে কই থেকে আসে বলতে পারবা? এগুলো আগের ক্লাসে পড়াছে। পিউরিন বিপাকের ফলে। আচ্ছা, তিনটারে পড়া বলে ফেলছো, ঠিক আছে। পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্টটা এখানে বিপাকের ফলে বইলো না, পিউরিন মেটাবলিজমের এন্ড প্রোডাক্টটা টিচারের কাছে বইলো যে ইউরিক অ্যাসিড। তুমি পারছো, থ্যাংক ইউ। এখন হচ্ছে বলো ক্রিয়েটিনিনের সোর্স কোথায়, বডিতে ক্রিয়েটিনিন কোথা থেকে আসে? টিস্যু প্রোটিনের মেটাবলিজমের ফলে। মাসেল। হ্যাঁ হ্যাঁ, মাসেল ক্রিয়েটিনিন থেকে। আচ্ছা, আর জ্যানথিন, হাইপোজ্যানথিন এগুলো তো পিগমেন্ট। আচ্ছা, তারপরে আমরা আসি নেক্সট পয়েন্টে, 3 নাম্বার পয়েন্টে, ফ্যাটস। ফ্যাটস প্লাজমাতে কি কি ফর্মে থাকে? এটা তোমার ভাইবা কোশ্চেন যে ফ্যাটস, তো তুমি বললা অর্গানিক সাবস্টেন্সের মধ্যে, এখন বলো যে ফ্যাটস প্লাজমাতে কি কি ফর্মে থাকে। এক্ষেত্রে আমার অ্যান্সার কি কি হবে? নিউট্রাল ফ্যাট, ফসফোলিপিড, কোলেস্টেরল, কোলেস্টেরল এস্টার। নিউট্রাল ফ্যাট, ফসফোলিপিড, কোলেস্টেরল, কোলেস্টেরল এস্টার। ভালো করে মাথার মধ্যে ঢুকাও, আমি এখনই পড়া ধরবো। আচ্ছা, ফ্যাটস। এখন কার্বোহাইড্রেট প্লাজমাতে কি কি ফর্মে থাকে বলবে? অ্যান্সার গ্লুকোজ। প্লাজমাতে গ্লুকোজ ফর্মে থাকে কার্বোহাইড্রেট। দেন পিগমেন্টস এ আসি আমরা। পিগমেন্টস এর মধ্যে কি আছে? বিলিরুবিন, বিলিভার্টিন। এখন টিচার তোমাকে ভাইভাতে কি জিজ্ঞেস করবে যে এদের সোর্স কোথায়, এগুলো কই থেকে আসে? বিলিরুবিন, বিলিভার্টিন এগুলা আরবিসি হিমোলাইসিসের ফলে আসে। অ্যান্সার কি হবে? আরবিসি হিমোলাইসিসের ফলে আসে। আচ্ছা, দেন আদার্স এর মধ্যে আছে হরমোনস, ভিটামিনস, এনজাইমস, অ্যান্টিবডিজ এগুলো। তাহলে অর্গানিক সাবস্টেন্সটা কি আমরা বুঝতে পারছি? শেষ করে দিয়েছি কিন্তু অর্গানিক সাবস্টেন্স। কোনো কিছু আবার রিপিট করতে হবে বলো? আচ্ছা, করতে আপু হবে। ফ্যাট যে 4টা ফর্মে থাকে ওটা আবার আচ্ছা আচ্ছা, আপু ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। ফ্যাটস এর ইয়াগুলো একটু রিপিট করলে ভালো আচ্ছা, হতো। ফ্যাটস এর ক্ষেত্রে আছে কি? নিউট্রাল ফ্যাট, ফসফোলিপিড, কোলেস্টেরল এস্টার। হয়েছে আপু? জি আপু। আচ্ছা, তাহলে ইনঅর্গানিক সাবস্টেন্সের মধ্যে দেখো কি কি আছে। ক্যাটায়ন আছে, অ্যানায়ন আছে। ক্যাটায়নের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আয়রন এগুলো আছে। এন্ড অ্যানায়নের মধ্যে আছে সালফেট, হাইড্রোজেন ফসফেট, হাইড্রোজেন কার্বনেট, ক্লোরাইড এগুলা। এখন এই যে ক্যাটায়ন গুলোর নাম বললাম, অ্যানায়ন গুলোর নাম, এটা আমি জিপির পড়া যদিও, তো এদের নর্মাল ভ্যালু কিন্তু তোমার ইসিএফ এদের নর্মাল ভ্যালু কত এটা তোমাকে মাস্ট অ্যান্সার করতে হবে। এটা যদি তুমি না পারো তাহলে তোমাকে ফেল করে দিবে শিওর। জিপির পড়া যে তোমার ইসিএফ এ মেইন অ্যানায়ন্স ক্যাটায়ন্স কি, আইসিএফ এ মেইন অ্যানায়ন্স ক্যাটায়ন্স কি, এদের নর্মাল ভ্যালু, রেঞ্জে এবং এভারেজ। একদম মানে তোমার কোয়েশ্চেন করার আগে অ্যান্সার দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখো তোমরা। এটা আমি জিপিটা বললাম সেজন্য এখানে আর মানটা নেই বলতেছি না। তো আমার কিন্তু কম্পোজিশন পড়ানো হয়ে গেল। এখন আমাকে একজন বলো কম্পোজিশন অফ প্লাজমাটা বলো, যে কোনো একজন সুন্দরভাবে প্রেজেন্ট করো। আমি স্লাইডটা সরাই দিই, বলো। নাকি আমি আমি জিজ্ঞেস করব? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, কাকে বলতে বলি দেখি। সবাই তো ডট ডট, কারে জিজ্ঞেস করবো? সালমা আফরিন অমি, আসো। আসো।
আচ্ছা, যার যার ইচ্ছা হয় সে বলে। আচ্ছা, আমি আর নাই তোরে, যার ইচ্ছা হয় সে বলে। আপু প্লাজমায় ওয়াটার আছে 91 থেকে 92% আর সলিড আছে 8 to 9%। হুম, আর অর্গানিক কম্পোজিশনের মধ্যে প্লাজমা প্রোটিন আছে 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার অফ প্লাজমা। আর মেন প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। আর নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস আছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, জ্যান্থিন, হাইপোজ্যান্থিন। আর ফ্যাট আছে নিউট্রাল ফ্যাট, ফসফোলিপিড, কোলেস্টেরল, কোলেস্টেরল এস্টার। আচ্ছা। আর কার্বোহাইড্রেট ওটা আসে গ্লুকোজ থেকে। জি জি। পিগমেন্ট গুলো বলো। পিগমেন্টটা হচ্ছে হিমোলাইসিসের ফলে ওগুলা আসে। আচ্ছা, বিলিরুবিন, বিলিভার্ডিন। আচ্ছা, আর ইনঅর্গানিক তো তোমরা পারোই। ইনঅর্গানিক তো বলে ফেলো তো, ক্যাটায়ন, অ্যানায়ন। ক্যাটায়ন আর অ্যানায়ন আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার আর আয়রন আছে। আর অ্যানায়ন আছে ক্লোরাইড আর ফসফেট। ওকে ওকে, থ্যাংক ইউ আপু। আচ্ছা, সবাই ডট ডট দিয়ে দিলা কেন? আপু অনেক ফ্রি, কিছু বলবে নাকি তোমাদের? আচ্ছা, সবাই সবার নাম দাও, সমস্যা নাই, যার ইচ্ছা হবে সেই বলবে। আচ্ছা, এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। আর কার কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও, আমি রিপিট করবো এগুলোর মধ্যে। আমি নেক্সট টপিকে কি যাব? জি আপু, যান, প্রবলেম নাই। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিস অফ ব্লাডে আমরা যাই। ফিজিক্যাল প্রপার্টিস অফ ব্লাডের মধ্যে ভলিউম, ফার্স্টটা হচ্ছে আমার ভলিউম। ব্লাডের ভলিউম কত? 5 থেকে 6 লিটার আমি লিখে রাখছি। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে, তাই না? এটা অ্যাডাল্টের ক্ষেত্রে। তাহলে তুমি বলো যে যার বডি ওয়েট 40 কেজি, তার ক্ষেত্রে ভলিউম কত হবে? এটাও তো বডি ওয়েটের সাথে একটা আছে, রিলেশন আছে। সেটা কি আমরা কেউ জানি? এটা কিন্তু আমাদের ইন্টারের পড়া, এটা জানা উচিত। আচ্ছা, আমাদের বডি ওয়েটের সাথে বডি ওয়েটের 7 to 8%, 7 থেকে 8% থাকবে হচ্ছে ব্লাড। তাহলে এখন চট করে আমাকে হিসাব করে বলো তো, যার বডি ওয়েট 40 কেজি তার ব্লাড ভলিউম কত হবে? 40-এর 7% কত হয়? 2.8 লিটার। এটা কি আমরা বুঝতে পারছি এই জিনিসটা, যে আমার টোটাল বডি ওয়েটের 7 to 8% ব্লাড থাকে? জি আপু। তাহলে আমরা আসি কালারে। কালার কি? ব্লাডের কালার কি? রেড। রেড কেন? ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন। আচ্ছা, এখন আর্টেরিয়াল যে ব্লাডটা আছে সেটা ব্রাইট রেড হয়, আর ভেনাস ব্লাড হয় ডার্কার। এটা ভাইবা কোয়েশ্চেন না, এটা তোমার যে জানা লাগবে আর কি। তুমি মনে করো যে কোথাও কেটে টেটে গেল, তখন দেখলে যে একটু ডার্ক ব্লাড বের হচ্ছে, তখন তুমি বুঝতে পারলো যে হ্যাঁ ভেনাস ব্লাড এটা। এই আর কি, এটা এটা এত বেশি ইম্পর্টেন্ট না। দেন হচ্ছে ব্লাডের স্মেলটা কি? পিকুলিয়ার। কেন? কারণ হচ্ছে ডিউ টু ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। ডিউ টু ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, এখন যদি স্পেসিফিক গ্র্যাভিটিতে আমরা আসি, 4 নম্বর পয়েন্ট, স্পেসিফিক গ্র্যাভিটি মানগুলো একটু লিখে নাও কষ্ট করে, আমি এখানে লিখতে পারি নাই। হোল ব্লাডের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.052 to 1.063, 1.052 থেকে 1.063 পর্যন্ত হোল ব্লাডের। একটু লিখে নাও, এগুলো কিন্তু গাইডনে পাবা না, গাইডেও পাবা না, কিন্তু এগুলো ধরে ভাইভাতে। একটু লিখে নাও, বুঝতেছি। কিন্তু রেসপন্স করে না। জি আপু। জি আচ্ছা আচ্ছা, তাহলে স্পেসিফিক প্লাজমার ওটা কি লেখা হয়েছে আপু হোল ব্লাডের? জি আপু। আচ্ছা, এখন প্লাজমার স্পেসিফিক গ্র্যাভিটি লিখে নাও 1.026 থেকে 1.031, 26 থেকে 31। এখন এরাইথ্রোসাইট আসি। এরাইথ্রোসাইটের স্পেসিফিক আবার বলবেন 1.026 থেকে 1.031, মানে 31, 26 থেকে 31। ঠিক আছে? জি আপু। এরাইথ্রোসাইটের ক্ষেত্রে 1.092 থেকে 1.095, 1.0 সেমই আছে সবকিছু, 92 থেকে 95। বুঝতে পারছো? লিখতে পারছো? জি আপু।
আচ্ছা এখন সেরামের ক্ষেত্রে আরেকটা মান, এটাই লাস্ট। সেরামের ক্ষেত্রে হচ্ছে 1.026 থেকে 1.031, 26 থেকে 31, ওই যে প্লাজমার মতোই। সেরাম আর প্লাজমার স্পেসিফিক গ্র্যাভিটি সেম, দেখছো? লেখা হয়েছে সবার চারটা স্পেসিফিক গ্র্যাভিটি? সবার ফার্স্ট একবার বলবেন? জি আপু। আপু সেরামটা আরেকবার বলেন। সেরামটা হচ্ছে প্লাজমার সমান 1.026 থেকে 1.031, 26 থেকে 31। আপু সবার ফার্স্টটা একবার বলবেন প্লাজমার সবার আগেরটা? প্রথমটা হচ্ছে 52 থেকে 63, 52 থেকে 63, 1.05। আরবিসি মেবি ছিল। হ্যাঁ আরবিসি হচ্ছে 1.092 থেকে 1.095। বুঝতে পারছি? লেখা হয়েছে সবার? লেখছি। আচ্ছা এখন আমি আমার ভাইবা কোশ্চেনে চলে আসি। ভাইবা কোশ্চেনে দেখা যায় যে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আছে সেটা হচ্ছে ফিটাসের ক্ষেত্রে হাইস্ট থাকে, আর মাদারের ক্ষেত্রে, প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে লোয়েস্ট থাকে। তো এখন টিচার তোমাকে কোশ্চেন করবে যে ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি বলো তো যে হচ্ছে এই স্পেসিফিক গ্র্যাভিটি কার ক্ষেত্রে বেশি থাকে। তখন তুমি অ্যান্সার দিবা যে যখন ফিটাস। তখন কিন্তু তোমাকে টিচার আবার জিজ্ঞেস করবে যে এর কারণটা কি, ফিটাসে কেন বেশি থাকে। তখন আমার অ্যান্সার হবে যে কারণ স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে আরবিসি কাউন্টের উপর ডিপেন্ড করে। আরবিসি কাউন্ট ফিটাসে বেশি থাকে, দ্যাটস ওয়াই এটার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি। বুঝছো? জি আপু। আচ্ছা তাহলে আমার পরেরটাতে যাই আমি। অসমোলারিটি। অসমোলারিটি কাকে বলে? অসমোলারিটি ইজ দ্য অসমোলার কনসেন্ট্রেশন expressed as osmoles per liter of solution. Osmolarity is the osmolar concentration. এটা হচ্ছে অসমোলারিটি। এন্ড অসমোলারিটির মানটা দেখো আমি লিখে রাখছি 300 মিলি অসমোল পার লিটার। আর অসমোটিক প্রেসারটা কি? অসমোটিক প্রেসার কাকে বলে এটা কেউ বলতে পারবে? এটা ভাইবা কোশ্চেন, জনপ্রিয় ভাইবা কোশ্চেন। বলো কে বলতে পারে দেখি, বলো যার ইচ্ছা, ওপেন কোশ্চেন। অসমোটিক প্রেসার কাকে বলে? আচ্ছা আমরা পারি না। অসমোটিক প্রেসার হচ্ছে প্লাজমাতে। হ্যাঁ বলো কে পারো বলো। আপু প্লাজমাতে হচ্ছে অসমোটিক পার্টিকেলস গুলো যেই প্রেসার ক্রিয়েট করে, মানে এক্সাক্ট ডেফিনিশনটা মনে নাই। আচ্ছা প্রেসার রিকোয়ার্ড টু প্রিভেন্ট অসমোসিস। অসমোসিসটা প্রিভেন্ট করার জন্য তোমার যে অ্যামাউন্টের প্রেসার লাগে সেটাই হচ্ছে অসমোটিক প্রেসার। বুঝছো? সেম এই লাইনটাই বলবা যে প্রেসার রিকোয়ার্ড টু প্রিভেন্ট অসমোসিস ইজ কল্ড অসমোটিক প্রেসার। এটা শুনলে টিচার খুশি হয়ে যাবে অনেক। এন্ড এই অসমোটিক প্রেসারের মান কত? 28 মিলিমিটার মার্কারি। আর অসমোলারিটি হচ্ছে 300 মিলি। এই দুটা কিন্তু অনেক প্যাচার পোলাপান। অসমোলারিটি জিজ্ঞেস করলে অসমোটিক প্রেসার বলে ফেলে, অসমোটিক প্রেসারের মান জিজ্ঞেস করলে অসমোলারিটি বলে বসে থাকে। এন্ড এটা অসমোলারিটিটা আবার একটু বলবেন? হ্যাঁ বলবো অবশ্যই। অসমোলারিটিটা হচ্ছে অসমোলার কনসেন্ট্রেশন। অসমোলার কনসেন্ট্রেশন এটুকু হয়েছে? Osmolarity is the osmolar concentration expressed as osmoles per liter of solution. 1 লিটারে কত অসমোল সলিউট আছে এটাই হচ্ছে এক্সপ্রেস করা হয় আর কি, যেটার মাধ্যমে, সেটাই হচ্ছে অসমোলারিটি। বুঝতে পারছো? জি আপু। লেখা হয়েছে আপু? আচ্ছা তাহলে আমরা এই যে 5 এবং 6 নাম্বার পয়েন্টটা, এটা কিন্তু ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট। হুট করে টিচার তোমার ব্লাড কার্ড থেকে ধরবে না, অন্য কোনো কার্ডে তুমি অসমোটিক প্রেসারের জিনিসপাতি বলতেছো, সিভিএস এ মনে করো যে কলোডাল অসমোটিক প্রেসারে কিছু জিনিসপাতি বলতেছো, হুট করে টিচার তখন তোমাকে কোশ্চেন করবে। প্রফের কোশ্চেন কিন্তু অনেক হ্যাপহ্যাজার্ড হয়, নট যে তুমি একটা কার্ড পড়ে গেছো সেই কার্ডের ভিতর থেকে তোমাকে কোশ্চেন করবে। দেখো আমি একটু পরে এই কার্ডে থেকে কিডনিতে ঢুকবো, কেমনে রিলেট করে করে পড়া যায়, প্রত্যেকটা জিনিস রিলেট করবা। মনে করো যে আমাদের ব্রেন আইবল কি অ্যানাটমির কার্ড না? এই ব্রেন নার্ভাস সিস্টেম আছে ফিজিওলজিতে। দেখবা যে ফিজিওলজি থেকে ব্রেন আইবলের জিনিসপাতি জিজ্ঞেস ধরা শুরু করে দিতেছে, একটা একদম বেসিক জিনিসপাতি যেগুলো তোমাকে জানতে হবে। শুধুমাত্র যে তুমি ফিজিওলজি পরীক্ষা দিতে যাইতেছো, তুমি যে শুধু ফিজিওলজি মাথায় নিয়ে যাবা এরকম কিন্তু কখনো মনে করো না। দেখো ফিজিওলজি আমাদের লাস্ট যে এই ফার্স্ট পেপারে যে লাস্ট কার্ডটা আছে আমাদের, যে কার্ডটার নাম কি? লাস্টের কার্ডটার নাম জানি কি, আমি ভুলে গেছি। না সেকেন্ড পার্ট না আপু, ফার্স্ট পার্ট। নার্ভাস সিস্টেম, জিআইটি। হ্যাঁ জিআইটির যেটা আছে
এখানে যে জিনিসপাতি আছে এখানে কিন্তু অনেক কিছু আমাদের মেটাবলিজমের যে ডাইজেশন যে পার্টটা আছে না ওখানের সাথে রিলেট করে করে পড়া যায়, বুঝছো? তো ওখান থেকে তোমাকে হুট করে কোশ্চেন করে ফেলতে পারে। আবার বায়োকেমিস্ট্রি পরীক্ষা দিতেছো হুট করে এখান থেকে রিলেট করে কিছু ধরতে পারে, মানে এই জিনিসগুলো তোমাকে রিলেট করে করে পড়তে হবে। নট লাইক যে তুমি খালি একটা পরীক্ষা দিতেছো একটা জিনিসই মাথায় নিয়ে যাবা, এরকম কখনো করো না। প্রফের আগে প্রত্যেক 6টা বই তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে? হিস্টো এমব্রায়ো তো আমি বাদই রাখলাম, হিস্টো এমব্রায়ো তো হচ্ছে পোলাপান লাস্টে কেমনে কি পড়ে। যাই হোক, আমি তোমাদেরকে বলবো যে এমব্রায়োটা তোমরা ভালো করে পড়ে রাখো তোমাদের কলেজের ডিমান্ড অনুসারে। তোমাদের কলেজের যদি হচ্ছে এমব্রায়োলজি বা হিস্টোলজি এগুলা থেকে বেশি কোয়েশ্চেন করা হয় প্রফে আপুদের থেকে শুনে থাকো বা সিনিয়র ভাইয়াদের কাছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, বুঝছো? এন্ড প্রত্যেকটা জিনিস কোরিলেট করে পড়বা। হুটফাট মনে করো একটা ভিসারা পড়তেছো, তোমার আরেকটা ভিসারা থেকে কোয়েশ্চেন করে, বুঝছো? তো এইসব জিনিসপাতি পারার মতো পড়াশোনা কিন্তু করতে হবে। তো তোমাদের এখন টাইম নাই, ভালো মতো পড়াশোনা শুরু করো। এখন এই অসমোলারিটি আর অসমোটিক প্রেসারে আমরা আসি, আমরা বাইরে কথাবার্তা বললাম। তোমাদের কি বোরিং লাগতেছে ক্লাস? না আপু। আপু তাহলে আমরা যে অসমোলারিটি এবং অসমোটিক প্রেসারের যে কথাটা আমি বললাম এটা কিন্তু একদম মাথায় রাখবা। এন্ড অসমোটিক প্রেসারের ডেফিনেশন জিজ্ঞেস করলে হুবহু আমি যেটা বলছি, প্রেসার রিকোয়ার্ড টু প্রিভেন্ট অসমোসিস, এটা দেখবা গাইডনে আছে, জিপির মধ্যে আছে। প্রেসার রিকোয়ার্ড টু প্রিভেন্ট অসমোসিস এটা বলবা। এন্ড মানটা ভুলেও ভুল করা যাবে না, কিছু জিনিস ভুলেও ভুল করা যাবে না প্রফে, তাহলে কিন্তু খবর হয়ে যাবে। তাহলে অসমোটিক প্রেসারের মান এবং অসমোলারিটির মান আজকে থেকে একদম মাথায় ঢুকায় রাখো। দেন আমি 7 নম্বর পয়েন্টে গেলাম, যে রিঅ্যাকশন অফ ব্লাড। ব্লাডের পিএইচ কত বলো তো? লিখে রাখছে আপু 7.4, তাই না? এভারেজ 7.4 এভারেজ। এখন আমি যদি তোমাকে রেঞ্জে জিজ্ঞেস করি তখন তুমি বলবা 7.35 থেকে 7.45। এখন আমি তোমাকে ভাইবা কোশ্চেন জিজ্ঞেস করব, দেখি কি আনসার দিতে পারে। এখন বলো তো আর্টেরিয়াল ব্লাডের পিএইচ বেশি নাকি ভেনাস ব্লাডের পিএইচ বেশি? যে কেউ? ভেনাস ব্লাডের ভেনাস ব্লাডের। কার্বন ডাইঅক্সাইড আচ্ছা, থাকে কেন? বেশি। কারণ বলো। কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড থাকে। কার্বন ডাইঅক্সাইড বেশি থাকলে কি পিএইচ বেশি থাকে না কম বলো তো? আপু ভেনাস ব্লাডের পিএইচ কম, আর্টেরিয়াল হ্যাঁ, ব্লাডের পিএইচ বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, কম কারণ থাকে, কি? কার্বন ডাইঅক্সাইড হয়েছে। বেশি থাকে। কারণ কি আপু answer দিছো আমাকে? ভেনাস ব্লাডে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের জন্য অ্যাসিডিক হ্যাঁ হয়ে হয়, গেছে আপু, পিএইচ আমি কম বুঝতে হয়। পারছি। তোমার নাম কি আপু? ইসরাত জাহান মুন। থ্যাংক ইউ আপু। এই যে এই জিনিসটা ভুল করে ফেলে যে আমরা হুট করে মনে করি যে কার্বন ডাইঅক্সাইড বেশি মানে পিএইচ বেশি। না, এটা তো না, একটু মাথায় ঠান্ডা রেখে অ্যান্সারটা দিবা। হুট করে অ্যান্সার দিয়ে ফেলে ভুল করে ফেললে তখন কিন্তু সংশোধন করলে টিচাররা মানতে চায় না জিনিসটা। কারণ কি? কারণ এখানে দেখো অ্যান্সার কিন্তু আমার দুইটা, যে ইয়েস অর নো টাইপ, যে আর্টারির ক্ষেত্রে বেশি না ভেনাসের ক্ষেত্রে বেশি। টিচার কিন্তু এই কোশ্চেনটা করছে। এখন তুমি যদি হুট করে বলে ফেললা, যেমন অনেকেই বলে ফেলছে, আমরাও বলে ফেলতাম যদি আমরা না জানতাম আর কি, ভেনাস ব্লাড বেশি বলে ফেলতাম। এন্ড তোমার নিজেরই হচ্ছে এটার রিয়েলাইজেশন হয়েছে যে না আমি তো ভুল বলে ফেলছি, আমি এখন এটা হচ্ছে ঠিক করি যে না না সরি ম্যাম এটা আর্টারি। তখন কিন্তু ম্যাম হেসে দিবে, বলবে যে এখানে তো তোমার ইয়েস নো টাইপের আনসার, এটা হইলো না তাহলে তো এটা হবেই। এখন এটা তো তোমার এটা একসেপ্ট করতে চাবে না ইজিলি, কিন্তু তুমি কিন্তু আসলে নিজে বুঝছো জিনিসটা যে হ্যাঁ তোমার আসলে ভুল হয়েছে, and তুমি এটার কজও জানো, প্রপার কজ জানো, স্টিল এটা নিতে চাবে না। সো একটু মাথা ঠান্ডা রেখে একটু বুঝে শুনে অ্যান্সার দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? আর ভুল হবে? যে ভাইয়া ভুলে বলে ফেলছিল আর ভুল হবে ভাইয়া? আমি তাহলে নেক্সট টপিকে যাব। কোন ভাইয়া ভুল বলে ফেলছিলা একটু বলো, তুমি কি বুঝতে পারছো জিনিসটা মাথায় ঢুকছে? জি আপু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা 8 নম্বর পয়েন্টে যাই। এই যে ভিসকোসিটি, এটা হচ্ছে তোমার যারা অনার্স পাইতে চায়, অনার্স ক্যান্ডিডেট তাদের জন্য। এখন টিচার তুমি দেখতেছো তুমি সবই পারতেছো, এখন তো তোমাকে ভিসকোসিটি থেকে জিজ্ঞেস করবে। এখন তোমাকে ভিসকোসিটি কিছু জিজ্ঞেস করবে না। অনার্স ক্যান্ডিডেটদের কোশ্চেন কিন্তু খুবই কম থাকে, বাট ওইটা কি গতানুগতিক টপিক না, ঠিক আছে? আলাদা টপিক থাকে ওগুলা। যে হচ্ছে ভিসকোসিটি, এই জিনিসটা দেখা যাবে কি যারা হচ্ছে মনে করো নর্মাল পড়াশোনা করে গেছে তারা খালি জাস্ট নামটা জানে, বাট ভিসকোসিটির ভিতরে যে 2টা কোশ্চেন পারলে তুমি অনার্স পেয়ে যাচ্ছ, এই জিনিসটা তারা জানে না আর অত পাত্তাও দেয় না। ঠিক আছে, এটা না পাইলে আমার ফেল হবে না এরকম জিনিসটা। সো এটা অত পড়ার কিছু নাই, লাস্টে যখন তুমি রিভিশন দিবা এটা অত পড়ার কিছু নাই। বাট একবার তুমি যদি দেখে রাখো যে তুমি পারো তাহলে তোমার এটা ক্রেডিট, তাই না? তাহলে আমি বলে দেই যে ভিসকোসিটি থেকে আমাকে কোশ্চেন করবে হোয়াট ইজ ইট, ভিসকোসিটিটা কি বলো তো? তখন তোমার অ্যান্সারটা হবে viscosity of a liquid is the resistance in the flow. Viscosity of a liquid is the resistance in flow. কারো কি মাইক্রোফোন অন করা আছে?
আপু একটু কষ্ট করে মিউট করি আমরা। আচ্ছা, ভিসকোসিটির ডেফিনেশনটা পারছো? যে ভিসকোসিটি কি জিজ্ঞেস করলে তুমি কি অ্যান্সার দিবা? ভিসকোসিটি অফ এ লিকুইড ইজ দ্য রেজিস্ট্যান্স টু ফ্লো। আর আরেকটা কোশ্চেন করবে যে হচ্ছে ব্লাড কতটুকু ভিসকাস ওয়াটার থেকে, তখন আমার অ্যান্সারটা কবে যে আমি লিখে রাখছি 5 টাইমস মোর ভিসকাস দেন ওয়াটার। ব্লাড ইজ 5 টাইমস মোর ভিসকাস দেন ওয়াটার। এটা কিন্তু আমার ফিজিক্যাল প্রপার্টিস অফ ব্লাড করা হয়ে গেল, শেষ। কারো কোনো কিছু রিপিট করতে হলে বা বুঝতে লাগলে বলো আমাকে। আছো তোমরা? আপু আর্টেরিয়াল ব্লাডের পিএইচটা বেশি কেন, এটা আরেকবার বলেন। আচ্ছা, আর্টেরিয়াল ব্লাডের পিএইচ বেশি কেন তুমি আমাকে বলো, তুমি আমার সাথে সাথে বলো। বলো আর্টারিতে কার্বন ডাইঅক্সাইড বেশি না অক্সিজেন বেশি, বলো তো। অক্সিজেন বেশি আপু। আচ্ছা, অক্সিজেন বেশি। আর অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড বেশি থাকা মানে কি? ভেনাস ব্লাডে কি কার্বন ডাইঅক্সাইড বেশি না? তোমার বডি থেকে সব ওয়েস্ট প্রোডাক্ট নিয়ে আসতেছে ভেনাস ব্লাড, তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আনলে না? তাহলে কার্বন ডাইঅক্সাইড যদি বেশি থাকে তাহলে সে কি অ্যাসিডিক না? অ্যাসিডিক কি না? আচ্ছা, অ্যাসিডিক মানে কি তার পিএইচ কম হয় না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আর্টারি তো অ্যাসিডিক না, আর্টারিতে কার্বন ডাইঅক্সাইড তো বেশি নাই, তাহলে আর্টারি ক্ষেত্রে তো পিএইচ বেশি হবে ভেনাস ব্লাডের থেকে। বুঝতে পারছো আপু? বুঝছি। জি আপু। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? জি আপু। আর কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু রিপিট করতে হবে? জি যেন বলছিলেন ওইটা জি বুঝিনি। বলো। ভোলেটাইল ফ্যাটি অ্যাসিডের কথা কোথায় বলছিলেন? ও ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড, ওই যে ব্লাডের স্মেলটা কি পিকিউলিয়ার না? জি। তাহলে এটা কেন? এটার অ্যান্সার হলে তুমি বলবা ডিউ টু ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। বুঝছো? আচ্ছা, তাহলে এইগুলো আমার গেল ফিজিক্যাল প্রপার্টিস অফ ব্লাড। এখন আমি একটা কোশ্চেন করি, আমাকে বলো যার বডি ওয়েট 60 কেজি তার ব্লাড কত আছে? ব্লাডের ভলিউম কত? তার বডিতে কতটুকু ব্লাড আছে? তাড়াতাড়ি অ্যান্সার দাও। নেক্সট টপিকে যাব আমি। আপু 4.2। 4.2। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ 4.2। তাহলে তোমরা বুঝতে পারছো। এগুলো কিন্তু একদম আমি পুরো ভাইবার জিনিসপাতি বলছি, বলো বুঝো না, মনে করো না যে আপু এত ভাস্ট জিনিসপাতি বলতেছে। আসলে এগুলো লাগে তোমার কনফিডেন্স গ্রো করার জন্য, তোমার এগুলো লাগবে যে তুমি যদি প্রত্যেক। হ্যাঁ জি জি। কোশ্চেনটাই বুঝিনি আমি। আচ্ছা, যার বডি ওয়েট 60 কেজি তার ব্লাডের ভলিউমটা কত? আমরা কি জানি বডি ওয়েটের 7 to 8% থাকে ব্লাড। এখন হিসাব করে আমাকে বল। ওই যে একজন আমাকে অ্যান্সার দিচ্ছে 4.2। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই যে আমি যে জিনিসগুলা বললাম তোমাকে, যে তোমাদের মনে হইতে পারে যে কাহিনীটা যে আপু এত ছোট ছোট জিনিসপাতির মধ্যে এত খুঁটায় খুঁটায় ধরতেছে বলতেছে, আসলে তোমার যখন প্রত্যেকটা লাইন সম্পর্কে নলেজ আছে, যে আমি ইচ অ্যান্ড এভরি লাইন আমি জানি ভালো মতো, তখন সেই ক্ষেত্রে তোমার কনফিডেন্সটা কোন লেভেলে থাকবে বুঝতেছো? তখন কিন্তু তুমি হচ্ছে এই যে নার্ভাসনেসটা আসে, এগুলা কিন্তু প্রফে তোমার কম আসবে বাট অন্যান্য থেকে কম। কারণ কি তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি অনেক কিছু জানি, আমি প্রত্যেকটা জিনিস জানি, কই থেকে আর ধরবে আমাকে বাইরে। ঠিক আছে, তো একটু কষ্ট করে শোনো, বোরিং লাগলে আমাকে জানাও, সমস্যা নাই, আমি গল্প করব। ঠিক আছে আপু, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। যাবো? জি আপু। জি আপু। জি আপু। মনে হইতেছে যে তোমরা তিনজনই কথা বলতেছো, আর কেউ কথা বলতেছে না। সবার কাছে কি বোরিং লাগতেছে? না আপু। আপু আচ্ছা, একটু কষ্ট করে পড়াশোনা করো আপু। ওই তোমাদের প্রফটা কিন্তু অনেক প্যারা ভাই, অনেক। ঠিক আছে, যদি তোমার প্রিপারেশন ঠিক না থাকে প্রফ মানে প্যারা, আর যদি প্রিপারেশন ঠিক থাকে ওকে ফাইন, তুমি হচ্ছে তাও অন্যান্য তোমার ব্যাচমেটকে হেল্প করতে পারবা, বা হচ্ছে তুমি অনেক রিল্যাক্স মুডে থাকতে পারো, তুমি ঘুমাইতে পারবা, এটা হচ্ছে সবচেয়ে ভালো কথা। ভাই ঘুমানো যায় না, এত প্যারা থাকে। আমরা তো 1 বছর পরে পরীক্ষা দিছি, আমরা জানি জিনিসটা। কিছুই ছাড় দেয় নাই বুঝছো, যে করোনার জন্য আমরা এত বছর পড়া থেকে বাঁচছিলাম, যে একটুখানি যে আমাদের ছাড় দিবে যে হ্যাঁ তোমরা হচ্ছে একটু বাসায় ছিলা, পড়াশোনার ইয়াটা নষ্ট হয়ে গেছে, ফ্লো নষ্ট হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে তাদেরকে ছাড়, কিচ্ছু ছাড়ে নাই ভাই। প্রত্যেকটা জিনিস যেমনে নাই সামনেই নিছে। সো তোমাদের কেউ ছাড়বে না, এটা ধরে রাখো। এখন পড়াশোনা করো। তাহলে আমরা নেক্সট টপিকে যাই, ফাংশনস অফ ব্লাড। ঠিক আছে,
ফাংশনস অফ ব্লাডের মধ্যে আমরা কি কি পড়বো? প্রথমেই আমরা যে আপু পয়েন্ট লিখে রাখছে, প্রথমে আমাদের ট্রান্সপোর্ট ফাংশন গুলা বলতে হবে। ট্রান্সপোর্ট ফাংশন গুলা, রেসপিরেটরি যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এগুলো ট্রান্সপোর্ট করে কে? ব্লাড ট্রান্সপোর্ট করে না? তাহলে ফার্স্ট পয়েন্টটা আমাদের হবে ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। ট্রান্সপোর্ট অফ গ্যাসেস হইলো? এগুলো তোমার ভিতরে ডিটেইলস বলতে হবে না, তুমি মেইন পয়েন্ট গুলো এবং তুমি কিভাবে সাজায় বলতেছো এটাই তুমি টিচার দেখবে। তারপরে তুমি নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট করে ব্লাড। ব্লাড কি করে? অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, এগুলো সব কি মেটাবলিক যে এন্ড প্রোডাক্ট গুলো আছে সেগুলো সবাই কোথায় যাচ্ছে? ব্লাডের জিআইটি থেকে ব্লাডের মাধ্যমে ভেরিয়াস সাইটস অফ ইউটিলাইজেশনে যায় না? বলো, আমি কি ঠিক কথা বলছি না ভুল বলছি? তোমাদের কি মেটাবলিজম হয়েছে পড়ানো কলেজে? জি আপু হয়েছে। আচ্ছা, তাহলে তো এটা বুঝতে পারবা তোমরা। তাহলে কি ব্লাড কি করে? নিউট্রিয়েন্টস ট্রান্সপোর্ট করে। আমরা কি হইলো, জিআইটি থেকে আমরা খাবার দাবার খাইলাম, সেগুলো মেটাবলিজম হইলো, সেগুলো ব্লাডের মাধ্যমে ভেরিয়াস সাইটস অফ ইউটিলাইজেশন, টিস্যুতে যেতে হবে ওগুলা ইউজ করার জন্য। টিস্যুর তো এনার্জি দরকার, তাই না? তাহলে সেটা কে করবে? ব্লাড নিয়ে যাবে। তাহলে ব্লাড কি করলো? ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস করলো। দেন ট্রান্সপোর্ট অফ হরমোনস। তাহলে তিনটা ট্রান্সপোর্ট ফাংশন তুমি সবার আগে বলবা। ফাংশনস অফ ব্লাডের মধ্যে কি আছে? তাহলে এটা শোনো মনোযোগ দিয়ে, আমি কিন্তু আবার পড়া ধরবো, সবাই শোনো। ট্রান্সপোর্ট অফ গ্যাস, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, ট্রান্সপোর্ট অফ হরমোনস গেল। এখন 4 নম্বর পয়েন্টে আমরা আসি, ড্রেনেজ অফ ওয়েস্ট প্রোডাক্ট। মনে করো যে ব্লাড যেমন নিউট্রিয়েন্ট গুলা ক্যারি করে নিয়ে যায় সেলে, টিস্যুর কাছে, টিস্যু, সেরকম টিস্যু থেকে যে ওয়েস্ট প্রোডাক্ট গুলা হয়, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো যে তোমরা কেবলই বললা আর কি, প্লাজমার মধ্যে যেগুলো আছে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, তো এগুলা কি করে? টিস্যু থেকে কিডনির কাছে নিয়ে আসে, কিডনির মাধ্যমে তো এগুলা রিলিজ হয়ে যায়। তাহলে সেই কাজটা কে করে? ব্লাড করে। তাহলে ড্রেনেজ অফ ওয়েস্ট প্রোডাক্টও সে করতেছে। দেন মেইনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স। মেইনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স। এখন অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে কে? নরমালি বাফাররা করে, তাই না? বাফার। এখন আমি একটু বায়োকেমিস্ট্রি পড়া জিজ্ঞেস করি, বাফার কাকে বলে? যে কেউ বলো আমাকে। বাফার বাংলায় বলো, বুঝাই, ইংলিশে বলতে হবে। পারবা বলতে কেউ? আপু এটা হলো সলিউশনের সামান্য বা বেস দিলেও পিএইচ এর কোনো চেঞ্জ হয় না, সেই সলিউশন। আচ্ছা ঠিক আছে, তাহলে বাফার তো আমরা তাহলে সবাই পারি যে বাফারটা হচ্ছে তোমার পিএইচটা, বাফার থাকলে সেটা হচ্ছে অ্যাসিড বেস ইকুইলিব্রিয়ামটা মেইনটেইন করতেছে। তাহলে আমাদের ব্লাডের মধ্যে বাফার আছে, দুইটা বাফার আছে, নাম বলতে পারবা? ব্লাডের মধ্যে দুইটা বাফার আছে, বলো। হ্যাঁ, প্লাজমা প্রোটিন আর হিমোগ্লোবিন। প্লাজমা প্রোটিন এবং হিমোগ্লোবিন ব্লাডের মধ্যে আছে। ব্লাডের মেইন কম্পোনেন্ট হিমোগ্লোবিন। ও হিমোগ্লোবিন বাফার পড়ছো না তোমরা? হিমোগ্লোবিন বাফার। তাহলে বাফার যদি থাকে সেখানে, তাহলে সেখানে তো সে ইজিলি অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম মেইনটেইন করবে। সো ব্লাড যে মেইনটেনেন্স অফ অ্যাসিড বেস ব্যালেন্স করে সেটা আমরা বুঝতে পারলাম। এখন মেইনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স। যখনই তুমি মেইনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স বলবা তখন টিচার তোমাকে ক্যাপিলারি ফ্লুইড শিফট মেকানিজম জিজ্ঞেস করবে, ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজম। সিভিএস আমরা পড়ছি, তাই না? ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজম। এখন ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজমে এখানে তো তোমাকে ডিটেইলস বলতে হবে না, ব্লাড কার্ডের মধ্যে তুমি জাস্ট বলবা, বুঝাইতে পারলে হয়েছে যে একটা ক্যাপিলারির আমরা জানি দুইটা এন্ড থাকে, আর্টেরিয়াল এন্ড এন্ড ভেনাস এন্ড, তাই না? আমরা কি জানি? আর্টারি পরে ক্যাপিলারি, ক্যাপিলারি পরে ভেইন, এরকম জিনিসটা। তাহলে ওই ক্যাপিলারির দুইটা প্রান্ত দুইটা জায়গায় একটা আর্টারির সাথে থাকতেছে, একটা ভেইনের সাথে থাকতেছে। সো ক্যাপিলারির দুইটা এন্ড থাকতেছে, আর্টেরিয়াল এন্ড এন্ড ভেনাস এন্ড। এখন এই আর্টেরিয়াল এন্ডে কি থাকতেছে? আর্টেরিয়াল এন্ডে ক্যাপিলারি প্রেসারটা হচ্ছে 30 মিলিমিটার মার্কারি, আর ভেনাস এন্ডে ক্যাপিলারি প্রেসারটা হচ্ছে 10 মিলিমিটার মার্কারি। তাহলে দেখো আর্টেরিয়াল এন্ডে যদি ক্যাপিলারি প্রেসারটা কত বেশি না, তাহলে এখান থেকে ফ্লুইডটা বের হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ফিল্ট্রেশন হবে। আর ভেনাস এন্ডের ক্ষেত্রে
ক্যাপিলারি প্রেসারটা হচ্ছে কম, সো এখানে রিঅ্যাবজর্পশন হবে, সে নিবে, যার কম আছে সে নিবে, আর যার বেশি আছে সে বের করে দিবে। ফিল্ট্রেশন, এটা তো তোমরা বুঝতেই পারতেছো। তাহলে এইটুক বললেই হয়ে যাচ্ছে যে ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজম যদি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করে তাহলে তুমি এভাবেই বলে দিবা যে ক্যাপিলারির যে আর্টেরিয়াল এন্ড আছে সেখানে ক্যাপিলারি ফোর্স, ক্যাপিলারি প্রেসার যেটা আছে সেটা বেশি। এন্ড এই যে ক্যাপিলারি প্রেসার বেশি হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, দেখো সিভিএস একটা কোশ্চেনই আছে। তো ওখানে বেশি হওয়ার কারণে ফিল্ট্রেশন হইতেছে, আর ভেনাস এন্ডে কম হওয়ার কারণে রিঅ্যাবজর্পশন হচ্ছে। সো এটাই হচ্ছে ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজম। এটুকু বললেই হবে। বুঝতে পারছি আমরা? জি আপু। আচ্ছা, তাহলে মেইনটেনেন্স অফ ওয়াটার ব্যালেন্স, আমি নেক্সট স্লাইডে যাই। ইলেকট্রোলাইট ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স থেকে তোমাকে বেশি কিছু জিজ্ঞেস করবে না, সে আয়ন ব্যালেন্স মেইনটেইন করে, এটা আমরা সবাই জানি, এখান থেকে ভাইবা কোশ্চেন তেমন নাই। দেন রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এটা লাগবে না অত বেশি। দেন আমরা আসি 9 নম্বরে আসি ডিফেন্সিভ ফাংশন। যেটা ডিফেন্সিভ ফাংশনে, ডিফেন্সিভ অ্যাকশনটা হচ্ছে হয় দুইটা ভাবে, লিখে রাখো, বাই ফ্যাগোসাইটোসিস এন্ড বাই ফর্মেশন অফ অ্যান্টিবডি। ডিফেন্সিভ অ্যাকশন করে কেমনে? ব্লাড দুইটা ওয়েতে, বাই ফ্যাগোসাইটোসিস এন্ড বাই ফর্মেশন অফ অ্যান্টিবডি। এখন বলো তো ফ্যাগোসাইটোসিস কে করে? এই নরমাল কোশ্চেনটা জিজ্ঞেস করে টিচার ভাইভাতে। ম্যাক্রোফেজ। নিউট্রোফিল, নিউট্রোফিল বাদ দিলা যে? বললাম তো আপু। আচ্ছা আচ্ছা, সরি শুনতে পাইনি। আচ্ছা, বাই ফর্মেশন অফ অ্যান্টিবডি, এখন বলো তো কে অ্যান্টিবডি ফর্মেশন করে? প্লাজমা সেল। আগে আগে তুমি ডিরেক্ট প্লাজমা সেল না বলে আপু বি লিম্ফোসাইটটা বললো। বি বি লিম্ফোসাইট। লিম্ফোসাইট, হ্যাঁ বি লিম্ফোসাইট বলে দেন ওখান থেকে তুমি প্লাজমা সেলে যাবা, দেন প্লাজমা সেল হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন করে, এভাবে বলে দিলে হবে। ওকে, এইটা হচ্ছে আমাদের ডিফেন্সিভ ফাংশন। তাহলে ব্লাডের ডিফেন্সিভ ফাংশন দুইটা ওয়েতে, বাই ফ্যাগোসাইটোসিস এন্ড বাই ফর্মেশন অফ অ্যান্টিবডি। বুঝতে পারছি আমরা? আর এই যে গার্ডস এগেইনস্ট হিমোরেজ, এটা যে করে, এটা করে হচ্ছে বাই প্রপার্টি অফ কোয়াগুলেশন। ব্লাডের কোয়াগুলেশন প্রপার্টি আছে না? ব্লাড তো কোয়াগুলেশন করে, ব্লাড কোয়াগুলেশন। জি হ্যাঁ, তাহলে কোয়াগুলেশনের মাধ্যমে তোমার হিমোরেজ হওয়াটাকে প্রিভেন্ট করতেছে। তাহলে এটা তো ব্লাডের একটা ফাংশনই হইলো। আর তাহলে এটা হচ্ছে আমাদের ফাংশনস অফ ব্লাড। তাহলে আমরা ফাংশনস অফ ব্লাডটা আমি যদি আবার সামারি দেই, প্রথমেই ভাইবা বোর্ডে তোমাকে যদি এটা জিজ্ঞেস করে তুমি কোশ্চেনের অ্যান্সারটা দিবা ট্রান্সপোর্ট ফাংশন দিয়ে শুরু করবা। ট্রান্সপোর্ট অফ গ্যাস, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্টস, ট্রান্সপোর্ট অফ হরমোনস। দেন আমরা আসবো ড্রেনেজ অফ ওয়েস্ট প্রোডাক্ট, অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইন করে কিভাবে? আমরা দুইটা বাফার আছে ব্লাডে, আমরা জানি হিমোগ্লোবিন আর প্লাজমা প্রোটিন বাফার, এটার মাধ্যমে। দেন ওয়াটার ব্যালেন্সের ক্ষেত্রে তোমাকে ক্যাপিলারি শিফট মেকানিজম, এক্সচেঞ্জ মেকানিজম জিজ্ঞেস করবে, সেটা সিভিএস এর পড়া হলেও এখানে জিজ্ঞেস করতে পারে। তুমি জাস্ট জিসটা জেনে রাখা, আপু যেটা বলছো ওটা একটু মাথায় রাখলেই হবে, সমস্যা নাই। দেন আমরা ইলেকট্রোলাইট ব্যালেন্স থেকে তোমাকে ভাইভাতে কোশ্চেন করার কিছু নাই। দেন বডি টেম্পারেচারও অত ধরে না। আর ডিফেন্সিভ ফাংশনটা তো আমরা মুখে মুখে বলে ফেললাম যে দুইটা ওয়েতে করে, ফ্যাগোসাইটোসিস এন্ড ফর্মেশন অফ অ্যান্টিবডির মাধ্যমে। আর হিমোরেজটা প্রিভেন্ট করে তার যে কোয়াগুলেশন প্রপার্টি আছে এটার মাধ্যমে। তাহলে ফাংশনস অফ ব্লাড সবার ক্লিয়ার? প্রত্যেকটা লাইন ক্লিয়ার? জি আপু। আচ্ছা, এভাবে পড়াশোনাটা একটু আগায় নাও তোমরা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার আরো কিছু রিপিট করা থাকলে কেউ একটু বলো, আমি রিপিট করে যাই, নাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাই। আপু ওয়াটার ব্যালেন্সটা আরেকবার একটু বলা যাবে? আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, শিওর। দেখো ওয়াটার ব্যালেন্সটা যখন তুমি বলবা তখন হচ্ছে তোমাকে টিচার আস্ক করবে যে আচ্ছা বলো তো যে ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজমের মাধ্যমে তো করে এই ওয়াটার ব্যালেন্সটা। এখন তুমি আমাকে বলো এই ক্যাপিলারি এক্সচেঞ্জ মেকানিজমটা কি? তুমি বলবা যে ম্যাম ক্যাপিলারির ক্ষেত্রে দুইটা এন্ড থাকে, আর্টারিয়াল এন্ড এন্ড ভেনাস এন্ড। এটা তো আমরা জানি সবাই, তাই না আপু? জানো তো? আমার সাথে সাথে বলো। জি আপু। আচ্ছা, তাহলে আর্টেরিয়াল এন্ডে জি যে আপু। ক্যাপিলারি প্রেসারটা থাকে সেটা থাকে 30, ঠিক আছে, 30 মিলিমিটার মার্কারি। আর ভেনাস এন্ডের ক্ষেত্রে ক্যাপিলারি প্রেসারটা হচ্ছে 10 মিলিমিটার মার্কারি। তো এখন তুমি বুঝো যে যার কাছে বেশি আছে সে কি জিনিসটা নিতে চাবে? মনে করো তুমি খাইছো দাইছো, তোমার পেট ভরা, তুমি কি আর খাবার খাইতে চাবা? খাইতে চাবা না, নর্মাল। কিন্তু যে ক্ষুধার্ত তার কাছে যে খাবারই দাও সে সেই খাবারই নিতে চাবে, খাইতে চাবে।
কারণ কি তার পেটে খিদে আছে। তাহলে আর্টারিয়াল এন্ডে প্রেসার অনেক বেশি আছে এমনিতেই, সে জিনিসটা আর নিতে চাবে না। সে কি তো এই এন্ডে কি হবে, ফিল্ট্রেশন হবে। আর ভেনাস এন্ডে কি হচ্ছে, প্রেসারটা কম আছে, সো সে ইজিলি রিঅ্যাবজর্ব করে নেবে। এটাই বলছিলাম আর কি, বুঝছো? জি আপু বুঝেছি। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই, আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে। এখন আমরা আসি প্লাজমা প্রোটিনের মধ্যে। প্লাজমা প্রোটিন থেকে দেখো আপু লিখে রাখছে যে ব্লাডের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আমি কিন্তু সব বলে ফেললাম। ব্লাড থেকে আমি কি কি পড়াইছি আমি একটু বলি। ব্লাড থেকে আমি পড়াইছি ব্লাডের ডেফিনেশন থেকে তোমাকে ভাইভাতে যে কোয়েশ্চেন করবে সেই দুইটা। দেন ফিজিক্যাল প্রপার্টিস অফ ব্লাড পড়াইছি, ফাংশন পড়াইছি, ব্লাডের কম্পোজিশন পড়াইছি। কম্পোজিশনের মধ্যে প্লাজমাটা বলে দিছি, এখন আমরা প্লাজমার মধ্যে আবার প্লাজমা প্রোটিনটা পড়ব। আচ্ছা, প্লাজমা প্রোটিনের মধ্যে তোমাকে কি কি জানতে হবে? প্লাজমা প্রোটিনের সোর্স পড়তে হবে, কোথা থেকে আসতেছে, প্রপার্টিস পড়তে হবে, ফাংশন, বাস এই তিনটা জিনিস। এন্ড প্রপার্টিসটা আসে তোমার রিটেনে। আর হচ্ছে এই যে সোর্সটা ভাইভাতে বেশি ধরে, প্লাজমা প্রোটিনের সোর্সটা। তো এটা আমরা একটু ফোকাস করি এই জিনিসটাতে। তো প্রথমেই টোটাল প্লাজমা প্রোটিনের অ্যামাউন্ট কিন্তু আপু একবার বলে আসছে কম্পোজিশন অফ প্লাজমার মধ্যে। কেউ কি এটা বলতে পারবা আমাকে এখন? 6 প্লাজমা to 8 প্রোটিনের gram per deciliter। হ্যাঁ হ্যাঁ 6 to 8 গ্রাম পার ডেসিলিটার। হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ আপু। তাহলে এটা যদি আমরা গ্রাম পার লিটারে বলি তাহলে কত হবে? গ্রাম পার লিটারে বললে 64 থেকে 83 হবে, 64 থেকে 83 গ্রাম পার লিটার। আচ্ছা, এটা নিয়ে অনেক সময় পেঁচায় ফেলে, মানে বলে কি যে আমরা নর্মালি গ্রাম পার ডেসিলিটারে পড়ে যাই, বুঝছো? তো হচ্ছে টিচার তোমাকে কোশ্চেনটাই করে হচ্ছে ইউনিটটা মেনশন করে, বলো তো টোটাল প্লাজমা প্রোটিন কত গ্রাম পার লিটার। তো আমরা তো তখন হাইপার হয়ে গিয়ে আমরা যেটা পড়ছি গ্রাম পার ডেসিলিটার, আমরা ইউনিটটা খেয়াল করি না, আমরা বলে ফেলি ম্যাম 6.4 থেকে 8.3 গ্রাম পার লিটার। তখন কিন্তু তোমার একটা ভুল ধরে ফেলে, মানে টিচার যদি চায় তোমাকে পেঁচাইতে পারে, সো তুমি সব দিক থেকে একটু সতর্ক থাকবা, ঠিক আছে? তো মানে কি, হ্যাঁ হ্যাঁ বলছি, দেখো তুমি সবাই যে পারলো গ্রাম পার ডেসিলিটার, কারণ আমি এটা আগে বলছিলাম আর আমাদের বইগুলাতেও এটাই লেখা আছে গ্রাম পার ডেসিলিটারে। এখন দেখা যায় যে ভাইবা বোর্ডে তোমাকে কোয়েশ্চেন করে কি ইউনিটটা মেনশন করে। টিচার কোয়েশ্চেন করে বলো তো টোটাল প্লাজমা প্রোটিন কত গ্রাম পার লিটার আছে, নট ডেসিলিটার। তখন কিন্তু তুমি ভুল করে বলে ফেলবা যে হ্যাঁ আমি তো পড়ে আসছি যেটা সেটাই করছে ম্যাম, আরো উল্টা ইউনিট আমাকে বলে দিতেছে। ওকে, আমি বলি 6.4 থেকে 8.3 গ্রাম পার লিটার, তখন কিন্তু আমার ইউনিটটা আর মাথায় আসে না, ম্যাম যেটা বলছে আমি হুবহু সেটাই বলে ফেলি, তাহলে এদিকে মানটা গড়বড় হয়ে যায়। কারণ কি, আমি যদি লিটারে বলি তখন কিন্তু আমার একটা পয়েন্ট দূরে সরে যাবে, তাই না? এটা তো আমরা জানি সবাই। তাহলে এই জিনিসটা একটু খেয়াল করে রাখবা যে টিচার যখন তোমাকে ইউনিট মেনশন করে কোশ্চেন করতেছে তার মানে এখানে ঘাবলা আছে, তখন তোমাকে একটু খেয়াল করে আনসার দিতে হবে। বুঝতে পারছো আপু এবার? জি আপু। আচ্ছা, এখন আমরা প্লাজমা প্রোটিনের টাইপস আগেই বলছি, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রথম মেইন যে প্লাজমা প্রোটিন আছে আমাদের। তো গ্রাম পার এদের মানগুলো আমাকে পড়তে হবে, গ্রাম পার ডেসিলিটার আমরা বলি, আর গ্রাম পার লিটার যদি হয় তুমি একটা পয়েন্ট করে দূরে সরাই দিবা। লাইক অ্যালবুমিনের যে মানটা অ্যামাউন্টটা সেটা 4.8 গ্রাম পার ডেসিলিটার, তাই না? তাহলে যদি গ্রাম পার লিটারে বলি তখন এটার মান কত হবে? একজন বলো তো আমাকে। 48 গ্রাম পার লিটার। হ্যাঁ এই তো। তাহলে গ্লোবিউলিনের মান কত আছে আমাদের বইয়ে? 2.3 গ্রাম পার ডেসিলিটার। ফাইব্রিনোজেন আছে 0.3, প্রথম রিন আছে 0.1। ওকে, তাহলে এই মানগুলোও খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কোশ্চেন করে যে টাইপস এন্ড তাদের ভ্যালু। এখন আমি আসি এখন সোর্সে। সোর্সের অরিজিন বা সোর্স সেটা হচ্ছে তুমি জাস্ট দুইটা লাইন বলবা, অত কথা বলা দরকার নেই, জাস্ট বলবা যে ম্যাম ফিটাল লাইফে মেসেনকাইম সেল থেকে প্লাজমা প্রোটিন গুলো সিনথেসাইজড হয়, আর অ্যাডাল্টদের ক্ষেত্রে লিভারে সিনথেসাইজড হয় অল প্লাজমা প্রোটিন এক্সেপ্ট কি বলবো আমরা, গামা গ্লোবিউলিন। তাহলে গামা গ্লোবিউলিন এটা কোথায় ফর্মড হয়? প্লাজমা সেলে ফর্ম হয়। এখন এখন আমি আসি ভাইবা কোশ্চেন, এগুলো এই পর্যন্ত সবাই পারে। বলো তো প্লাজমা সেল কোথায় থাকে? লিম্ফয়েড টিস্যু। আচ্ছা, লিম্ফয়েড সিস্টেমে থাকে। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাও? বি কোষে, বি সেল। আচ্ছা, বি সেলে থাকলো। আর কেউ?
কেউ বলবা না প্লাজমাতে থাকে, এটা তো প্লাজমা সেল, প্লাজমাতে থাকার কথা না? ঠিক বলছে নাকি আপু? আপু কি ঠিক না ভুল, নাকি ওরা ঠিক? আচ্ছা, আমি বলে দেই। এখন এই প্লাজমা সেলের কথা ওরা দুইজন ভালো মতো পড়াশোনা করছে আসলে, সেজন্য তারা হুট করে লিম্ফয়েড সিস্টেমের কথাটা বললো। আচ্ছা, রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম এবং লিম্ফয়েড সিস্টেমে থাকে কিন্তু প্লাজমা সেল। কারণ কি, আমি আগে বলে আসছিলাম যে অ্যান্টিবডি ফর্মেশন করে কে? বি লিম্ফোসাইট অ্যান্সার বলেছিলাম না? তাহলে বি লিম্ফোসাইটের থেকে প্লাজমা সেল হয়, দেন হচ্ছে অ্যান্টিবডি ফর্মেশন করে। তাহলে প্লাজমা সেলের প্যারেন্ট সেলটা কে হচ্ছে? বি লিম্ফোসাইট। তাহলে কি, বি লিম্ফোসাইট কোথায় থাকে? লিম্ফয়েড অর্গানে থাকে। তাহলে প্লাজমা সেল কোথায় থাকে? অ্যাকচুয়ালি প্লাজমা সেল থাকে লিম্ফয়েড অর্গানে থাকে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম এন্ড লিম্ফয়েড অর্গানে থাকে, নট প্লাজমা। সবাই মানে ঝোঁকের বসে মানুষ অ্যান্সার করে ফেলে। মানে আমার একটা ফ্রেন্ড ছিল আর কি, সে তাকে তার ভাইবা কোয়েশ্চেন এটা ছিল, ও কি করছে, ও এটা অ্যান্সার জানেও, আমরা এটা ডিসকাসও করছি আগের দিন, যে ভুল করেও কিন্তু এটা বললো না। আমি ভাইবা দিয়ে আসছি আর কি, ওকে বলছি যে এগুলো এগুলো কোয়েশ্চেন। পরে ওকে এই কোয়েশ্চেনটাই করছে, আমি ওকে বলে দিছি বারবার যে ভুল করে এটা অ্যান্সার দিস না কিন্তু। এন্ড সে কি করছে, ভুল করে ওইটাই অ্যান্সার দিয়ে আসছে যে ম্যাম প্লাজমা। বলে ফেলছে যে প্লাজমা সেল কোথায় থাকে, সে বলে ফেলছে প্লাজমা। অ্যাকচুয়ালি অ্যান্সারটা এখানে না, এখানে হচ্ছে ভাইবাতে তোমাকে মাথায় রাখতে হবে এই যে এসব জায়গায় প্যাচ লাগে টিচাররা, তখন তুমি অ্যান্সারটা কি দিবা, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমে থাকে। ঠিক আছে, এই তো অরিজিন থেকে আমার এইটুকুই পড়া, সোর্স থেকে। সবাইকে বুঝতে পারছি আপুরা? বইটা একটু খুলে নাও তোমরা, দরকার হইলে তোমরা যে যে গাইড পড়ো বা বই পড়ো, সমস্যা নাই, খোলো। বুঝতে পারছো সবাই? জি আপু। জি আপু। আচ্ছা, তারপরে এখন আমরা তাহলে, আমি কি প্রপার্টিসে যাব? আমি জি আপু। পুরোটা পড়াই নেই, প্লাজমা প্রোটিন পুরোটা পড়াই নেই, তারপর আমি কোশ্চেন করব। সোর্স তো আমার এখানে লেখা আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো চাইলে। এখন প্রপার্টিসে আসি। প্রপার্টিসের ক্ষেত্রে, যে প্রপার্টিসের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট না, এগুলো রিটেনে আসে। তো রিটেনে এখন তুমি রিটেনের জিনিস আর ভাইবার জিনিস তো আর সেম না, তাই না? বুঝতেই পারতেছো। রিটেনে আসে, সো তোমার একটা নর্মাল একটা আইডিয়া থাকলেই হয়েছে এটার ব্যাপারে, যে তুমি লিখতে পারলে হলো। তো প্রথম পয়েন্টটা হচ্ছে প্রিসিপিটেশন বাই সল্ট। প্রিসিপিটেশন মানে কি? অধঃক্ষেপণ। বাংলায় যদি আমরা বলি অধঃক্ষেপণ, তাহলে মনে করো একটা দ্রবণ, একটা সলিউশন থেকে আমি প্লাজমা প্রোটিনকে প্রিসিপিটেট করতে চাই, তাহলে সেটা করি আমরা কি? সল্টের মাধ্যমে। সেজন্য লেখা হয়েছে প্রিসিপিটেশন বাই সল্ট। বুঝতে পারছো? প্রিসিপিটেশন বাই সল্ট। যেমন অ্যালবুমিনে অ্যামোনিয়াম সালফেট লবণ দিলে ওই অ্যালবুমিন প্লাজমা প্রোটিনটা প্রিসিপিটেট হয়ে যায়। তারপরে হচ্ছে গ্লোবিউলিন। এখানে দেখা যায় যে অ্যালবুমিনের ক্ষেত্রে যতটুকু অ্যামোনিয়াম সালফেট লাগে, গ্লোবিউলিনের ক্ষেত্রে ততটুকু লাগে না, তার অর্ধেক অ্যামাউন্ট দিলেই দেখা যায় গ্লোবিউলিন স্যাচুরেটেড হয়ে একদম অধঃক্ষেপণ তলানি হিসেবে সলিউশনের নিচে জমা হইতেছে। তাহলে এইভাবে হচ্ছে, এটা হচ্ছে প্লাজমা প্রোটিনের একটা প্রপার্টিস। বুঝছো? বুঝতে পারছি আমরা? জি আপু বুঝছি। দেন হচ্ছে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন আছে, এগুলো পড়া লাগবে না। সেডিমেন্টেশন ইন আল্ট্রা, এগুলোর খালি মান না, পয়েন্টটা নামটা জানলেই হবে। সেডিমেন্টেশন ইন আল্ট্রা সেন্ট্রিফিউজ। দেন আইসোইলেকট্রিক পয়েন্ট, এটা তোমাদের ডিটেলস পড়তে হবে, এটা ভাইবাতে ধরে অনেক সময়, যে প্রপার্টিস অফ প্লাজমা প্রোটিনের মধ্যে যে আইসোইলেকট্রিক পয়েন্ট আছে, এটা একটু বলো আমার। তাহলে আইসোইলেকট্রিক পয়েন্টটা আমরা জানি যে আমরা জুইটার আয়ন পড়ছি, আমরা তো ফার্স্ট কাট সবারই পড়া হয়েছে বায়োকেমিস্ট্রি। তো সেখান থেকে আমি বলতেছি, এমন একটা পিএইচ আছে যে পিএইচ এ প্রোটিন মলিকিউলস ইকুয়াল নাম্বারের পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন ক্যারি করে। তাহলে কি নিট চার্জটা কি জিরো হইতেছে না? এই যে পিএইচ ভ্যালু ফর ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ মলিকিউলস known as isoelectric point, known as isoelectric point। এটা হচ্ছে আমরা বুঝছি কি সবাই, নাকি আপু আবার বলবে? যে একটা ইন্টারমিডিয়েট পিএইচ, এমন একটা পিএইচ আছে যেখানে প্রোটিন মলিকিউলটা কি হইতেছে, ইকুয়াল নাম্বারের পজিটিভ এবং নেগেটিভ আয়ন ক্যারি করতেছে। ফলে কি হয়, নিট চার্জটা তো জিরো, পজিটিভ এবং নেগেটিভ যদি ইকুয়াল হয় তাহলে এটাকে আমি যোগ করি, তাহলে জিরো হইতেছে না? এই যে পিএইচ ভ্যালুটা, যার কারণে একটা মলিকিউল নিউট্রাল, ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকতেছে, এই পিএইচটাই হচ্ছে আইসো ইলেকট্রিক পয়েন্ট। বুঝতে পারছো? বুঝছি আপু। জি আপু। আচ্ছা, এখন তোমাকে কোশ্চেন করবে ভাইবাতে যে বিভিন্ন যে প্লাজমা প্রোটিন আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, এদের আইসোইলেকট্রিক পয়েন্টটা জিজ্ঞেস করে। বুঝছো? তাহলে আমরা একটু লিখে রাখি, এটা ভাইবা কোশ্চেন, এটা পাবা না কিন্তু কোথাও, লিখে রাখো। অ্যালবুমিন হচ্ছে 4.7, গ্লোবিউলিন 5.7, ফাইব্রিনোজেন 5.8।
হয়েছে ভাইয়া? আর একবার বলুন। অ্যালবুমিন 4.7, গ্লোবিউলিন 5.7, ফাইব্রিনোজেন 5.8, হয়েছে এবার? জি হয়েছে। আচ্ছা, তাহলে এই যে আইসোইলেকটিভ পয়েন্ট থেকে এটা জিজ্ঞেস করবে। দেন হচ্ছে বাফার অ্যাকশন, প্লাজমা প্রোটিন তো বাফার, তাহলে তার বাফার অ্যাকশন থাকতেছে প্রপার্টিস এর মধ্যে। দেন ভিসকোসিটি, প্লাজমা প্রোটিন ডিটারমাইন দ্য ভিসকোসিটি অফ ব্লাড ডিউ টু মলিকুলার ওয়েট অ্যান্ড শেপ। প্লাজমা প্রোটিনের একটা মলিকুলার ওয়েট অ্যান্ড শেপ আছে, যেমন অ্যালবুমিনের মলিকুলার ওয়েট আছে, গ্লোবিউলিনের মলিকুলার ওয়েট আছে। ওয়েট এর কারণে তারা কি করে হচ্ছে ভিসকোসিটি অফ ব্লাড, সান্দ্রতা ক্রিয়েট করতে পারে, ডিটারমাইন করতে পারে প্লাজমা প্রোটিন এই ভিসকোসিটির মধ্যে। এই পয়েন্টটা বলবা। দেন আমরা আসি পরের পয়েন্টে, মলিকুলার ওয়েট অ্যান্ড শেপ। ওইটা তোমাকে মান জিজ্ঞেস করতে পারে, নর্মাল জিজ্ঞেস করে না, আমরা পড়া না বাড়াই আর কি, তো এখান থেকে ওগুলা জিজ্ঞেস করে না। দেন অসমোটিক ইফেক্ট থেকেও তোমাকে কিছু জিজ্ঞেস করবে না ভাইবা, বাদ। ইলেকট্রোফোরিক মোবিলিটি খালি পয়েন্ট গুলো বলবা, ইলেকট্রোফোরিক মোবিলিটি অ্যান্ড ইলেকট্রোফোরিক সেপারেশন অফ প্লাজমা প্রোটিন। এটা আমরা হচ্ছে ইলেকট্রোফোরেসিস পড়ছি না, যে ইলেকট্রোফোরেসিস জিনিসটা কি? মুভমেন্ট অফ চার্জড পার্টিকেল ইন অ্যান এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড টুয়ার্ডস দ্য অপোজিটলি চার্জড ইলেকট্রোড, তাই না? মানে কি, যে ইলেকট্রোফোরেসিস তো আমরা সবাই পড়ে আসছি, ইন্টারভিউ পড়ে আসছি এগুলো আমাদের। এখান থেকে ইলেকট্রোফোরিক সেপারেশন, প্লাজমা প্রোটিন যে ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে সেপারেশন করা হয় কোন সলিউশন থেকে, সেটাই বলছে যে তার এটা প্লাজমা প্রোটিন প্রপার্টি, যে তার ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে প্লাজমা প্রোটিনকে সেপারেট করা যায়। ঠিক আছে, এখান থেকে আর কিছু ধরবে না। দেন ট্রান্সপোর্ট যে অ্যাকশন আছে প্লাজমা প্রোটিন, বলবা যে হচ্ছে বিভিন্ন আয়নস আছে, হরমোনস আছে, ফ্যাটি অ্যাসিড, স্টেরয়েড, এইসব যে সাবস্টেন্স গুলো আছে, এই সাবস্টেন্স এর বাইন্ডিং ভেহিকল হিসেবে কাজ করে। মানে এইসব সাবস্টেন্স গুলো প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড হয়ে তাদের ট্রান্সপোর্টেশনে হেল্প করে। এটা হচ্ছে প্লাজমা প্রোটিনের একটা প্রপার্টি। এই তো, এই পর্যন্ত এই 10টা পয়েন্ট আমরা মাথায় রাখবো। পয়েন্ট গুলো বলে ফেলবো গড় করে ধরলে। আর হচ্ছে ওই যে টিচার তোমাকে আর ভিতরে যেগুলো জিজ্ঞেস করবে সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। আইসোইলেকটিভ পয়েন্ট জিজ্ঞেস করবে, এন্ড প্রিসিপিটেশন বাই সল্ট এটাও জিজ্ঞেস করে না, বাট আমি বোঝানোর জন্য একটু বললাম তোমাদের। দেন হচ্ছে তোমার যে ইলেকট্রোফোরিক সেপারেশন হয়, এখান থেকে তোমাকে ইলেকট্রোফোরেসিসের ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে, আর ট্রান্সপোর্ট অ্যাকশনটা, যে কি কি জিনিসপাতির সাথে বাইন্ড হয়ে। জি বলো। সল্টের যেটা বললেন প্রিসিপিটেশন, এখানে গ্লোবিউলিনেটটা একটু আরেকবার রিপিট করবেন? আচ্ছা হ্যাঁ, মানে কি আমি তোমাকে বললাম যে একটা সলিউশন থেকে তুমি প্লাজমা প্রোটিনটাকে অধঃক্ষিপ্ত করতে চাও, মানে নিচে পড়তে চাও, আর অ্যাকচুয়ালি তুমি সেপারেট করতে চাও। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, এই সলিউশনে দেখা যাবে সল্ট দিবা। তাহলে অ্যালবুমিনের ক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেট যদি তুমি দাও, সেই ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে, পুরোপুরি স্যাচুরেটেড হতে হবে অ্যালবুমিনের সাথে, দেন সেটা অধঃক্ষিপ্ত হয়ে নিচে পড়বে। বাট গ্লোবিউলিনের ক্ষেত্রে দেখা যায় কি, যে আগে অধঃক্ষিপ্ত হয়ে যায়, অ্যামোনিয়াম সালফেটের সাথে হাফ স্যাচুরেটেড হইলেই সে হচ্ছে নিচে তলানি আকারে জমা পড়ে, মানে সেটা তুমি আগে সেপারেট করতে পারো, এইরকম আর কি জিনিসটা। বুঝছি আপু? জি আপু, বুঝে গেছি। আচ্ছা, তাহলে প্রপার্টিস পড়াশোনা কি অনেক বোরিং লাগতেছে? না আপু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটু কষ্ট করে পড়ো। দেখো, প্রপার্টিস অফ প্লাজমা প্রোটিনে কারো কোনো সমস্যা নাই আমি মনে করতেছি। এখন তাহলে আমি ফাংশনস অফ প্লাজমা, ভাইয়া আছেন? ভাইয়ের নামটা তো আমি ভুলে গেছি। আপু, রাজীব ভাইয়া নাই, কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। ও ভাই, আপু হচ্ছে ক্লাসটা কি হচ্ছে অনেক লেন্থি হয়ে যাচ্ছে? আপু অলরেডি মানে 1 ঘন্টা 20 মিনিট হবে আর কি, আপনি আর কিছুক্ষণ নিতে তাহলে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি ফাংশনটা বলে শেষ করে দেই, তাহলে বাকিগুলো যেগুলো পড়াতে চাইছিলাম ওগুলো নেক্সট ক্লাসে নিয়ে কন্টিনিউ নেব। করে শেষ হ্যাঁ আচ্ছা আপু, ঠিক আছে। জি আপু, তাহলে এটা বেটার হবে, আমিও দেখছি টাইমটা আর কি, তো একটু ডিটেইলস ডিসকাস করতেছে তো একটু টাইম লাগতেছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে নেক্সট টপিকটা হচ্ছে ফাংশনস অফ প্লাজমা প্রোটিন। ফাংশনস অফ প্লাজমা প্রোটিনে তোমাকে টিচার
একদম পুরোপুরি জিজ্ঞেস করতে পারে যে অ্যাজ আ হোল বলো প্লাজমা প্রোটিনের ফাংশন, অথবা তোমাকে আলাদা আলাদাও বলতে পারে যে অ্যালবুমিন গ্লোবিউলিন এগুলোর ফাংশন জিজ্ঞেস করতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা আলাদা আলাদাই পড়ে নেই, দেন ওখান থেকে প্রত্যেকটা থেকে পয়েন্ট বলে দিব। অ্যাজ আ হোল তো আমরা বলতে পারবো, যদি আলাদা আলাদা পারি তাহলে অ্যাজ আ হোলও পারবো। তাহলে এই জন্য আমি আলাদাভাবে লিখে নিয়ে আসছি তোমাদের জন্য। দেখো অ্যালবুমিনের ক্ষেত্রে মেইন পয়েন্ট মাথায় রাখতে হবে, যেটা স্ক্রিনশট নিয়ে রাখো, যে তোমাকে আগে বলতে হবে কলোয়েডাল অসমোটিক প্রেসার যে মেইনটেইন করে অ্যালবুমিন, 80% কলোয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে অ্যালবুমিন। এটা সবার আগে বলতে হবে। অন্যান্য ফাংশনও সে করে, ভিসকোসিটি অফ ব্লাড মেইনটেইন করে, হরমোনের সাথে বাইন্ড করে ট্রান্সপোর্ট ফাংশন করে, সবই করে, কিন্তু তোমাকে আগে বলতে হবে যে কলোয়েডাল অসমোটিক প্রেসারটা মেইনটেইন করে 80%, এটা সবার আগে বলতে হবে। এটা বললে ওকে ফাইন, না হলে অন্যান্য গুলো বললে তখন টিচার এটা অ্যাকসেপ্ট করবে না, যে হ্যাঁ তুমি এর মেইন ফাংশনটাই তো বলো নাই আগে। তোমার বলার ধরন দেখে টিচার হচ্ছে বুঝে ফেলবে যে হ্যাঁ তুমি ভালো মতো এটা জানো। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে কলোয়েডাল অসমোটিক প্রেসার মেইনটেইন করে, অ্যালবুমিন হচ্ছে বাফার হিসেবে কাজ করে, দেন এটা হরমোন, ফ্যাটি অ্যাসিড এর সাথে বাইন্ড করে এদের ট্রান্সপোর্টে হেল্প করে, আর ভিসকোসিটি অফ ব্লাড মেইনটেইন করে। দেন আমরা গ্লোবিউলিনে আসি। গ্লোবিউলিনে হচ্ছে গামা গ্লোবিউলিন, এটা অ্যান্টিবডি ফর্ম করে। গামা গ্লোবিউলিন অ্যান্টিবডি ফর্ম করে, এটা হচ্ছে গ্লোবিউলিনের মেইন ফাংশন, এটা সবার আগে বলতে হবে। এটা না এটা 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 বাদ দিয়ে অন্য পয়েন্টে যাওয়াই যাবে না। সো গামা গ্লোবিউলিন। ও একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, গ্লোবিউলিনের যে 4টা টাইপ আছে, গামা গ্লোবিউলিন, আলফা 1, আলফা 2 এন্ড বিটা গ্লোবিউলিন, এই যে 4টা জিনিস আছে, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ফাংশন আমরা পড়তেছি আর কি, আমি লিখে রাখছি। দেখো যে গামা গ্লোবিউলিন এটা আগে বলবা, ফাংশন যে অ্যান্টিবডি ফর্মেশন করা। দেন বিটা গ্লোবিউলিন কি করে, ওই যে আয়রন ট্রান্সপোর্টে হেল্প করে আর কি, বাইন্ডিং ভেহিকল হিসেবে কাজ করে। দেন লিপিড, হিম এগুলার ট্রান্সপোর্টেও হেল্প করে। আর আলফা 1 গ্লোবিউলিন যে আছে সেটা অ্যান্টিপ্রোটিয়াস। আর আলফা 2 গ্লোবিউলিন এই যে কপার ট্রান্সপোর্টে হেল্প করে সিরুলোপ্লাজমিন হিসেবে, এন্ড হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয় হেপ্টোগ্লোবিউলিন হিসেবে। তাহলে আমরা যে 4টা আলাদা আলাদা ফাংশন এটা দেখলাম, যে গামা গ্লোবিউলিনের ফাংশন কি, বিটা গ্লোবিউলিনের ফাংশন কি, দেন আলফা 1 গ্লোবিউলিনের ফাংশন কি, আলফা 2। এভাবে যদি আমরা বলতে পারি তাহলে ওকে। এগুলো বই নাই কিন্তু, এগুলো একটু ভালো করে দেখো। গামা গ্লোবিউলিনের ফাংশন কি, বিটা গ্লোবিউলিন আয়রন ট্রান্সপোর্টে হেল্প করে, আলফা 2 হচ্ছে কপার ট্রান্সপোর্টে হেল্প করে। আর ফাইব্রিনোজেন যে আছে, ফাইব্রিনোজেনের মেইন হচ্ছে সে ব্লাড কোয়াগুলেশন হেল্প করে আর ভিসকোসিটি অফ ব্লাড মেইনটেইন করে। এই দুইটা হচ্ছে মেইন পয়েন্ট, এই দুইটা আগে বলে নিবা, তারপর বাদ বাকি তুমি যা মন চায় বলো, সমস্যা নাই। ফাইব্রিনোজেন। দেন হচ্ছে প্রথমবিন হচ্ছে এসেনশিয়াল ফ্যাক্টর ফর ব্লাড ক্লটিং, এটা আমরা সবাই জানি। একটা ফাংশনই হচ্ছে তার আছে, এবং এই একটা ফাংশন বললেই টিচাররা খুশি। তাহলে প্রথমবিনের ফাংশন কি, এসেনশিয়াল ফ্যাক্টর ফর ব্লাড ক্লটিং। এখন তারপরে হচ্ছে অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও। এখানে একটা কোশ্চেন আছে যে অ্যালবুমিন গ্লোবিউলিন, সেটা আমাদের অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রির পড়া, তো টিচারে যদি বেশি আর কি জানার ইচ্ছা থাকে তোমার থেকে, দেখবে যে তুমি অনেক ভালো পারছো, তখন তোমাকে ফিজিওলজিতে জিজ্ঞেস করতে পারে, তখন তুমি অ্যান্সারটা বলে দিবে 2:1। এটার ইম্পর্টেন্সটা কি, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট লিভার ফাংশন টেস্ট। এইখানে যদি এই রেশিওটাতে যদি গরমিল হয় তাহলে আমি বুঝতে পারি যে লিভারে কোনো প্রবলেম হয়েছে। সেটা আমরা লিভার ফাংশন টেস্ট বায়োকেমিস্ট্রিতে পড়বো, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি কার্ডে। সো ফিজিওলজি থেকে এটুকু বলতে পারলেই হবে। তাহলে আজকে আমাকে এটুকুই শেষ করতে হইতেছে, কারণ ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আমার নেক্সটে আরো অনেক পড়ানোর টপিক ছিল, আরবিসি দিয়ে আমি শুরু করবো ইনশাল্লাহ। তাহলে এইটুকের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। না আপু, নাই কোনো প্রবলেম। ঘুমায় যাইতেছে ক্লাস করতে করতে। এখন কিছু ধরে। তাহলে আজকে আর কোনো কারো প্রবলেম নাই? তাহলে কি আমি শেষ করে দিব? তোমাদের কি ক্লাস ভালো লাগছে নাকি বলো, নাহলে আমাকে একটু বলো, আমি ইমপ্রুভ করার ট্রাই করব। জি আপু অনেক ভালো লাগছে। জি আপু ভালো হয়েছে আপু। তাহলে হচ্ছে আমি একটু যদিও বেশি বলতেছি, বাট এটা দেখবা তোমাদের প্রফে কনফিডেন্স গ্রো করতে অনেক হেল্প করবে। এন্ড আমি যেগুলো লাগবে সেগুলোই বলতেছি, কিন্তু প্রফের পড়া কিন্তু হিউজ। ঠিক আছে, যেহেতু প্রফ ওরিয়েন্টেড ক্লাস, আমি কিন্তু প্রফের মতোই ক্লাস নিয়েছি। সো তোমরা তারপরে যদি তোমাদের একটু বলো যে আপু এইভাবে নিলে ভালো হয়, তাহলে তোমরা একটু কমেন্ট করে রেখো, বা আমাকে পার্সোনালিও মেসেঞ্জারে বলতে পারো, কোনো সমস্যা নেই, আমি ইমপ্রুভ করবো ওভাবে। ঠিক আছে,
আপু আপু আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। আপু ওই যে প্রিসিপিটেশন বাই সল্টের ওখানে যে বলেছিলেন যে অ্যামোনিয়াম সালফেট লবণ দিলে এটা হচ্ছে আপু মানে গ্লোবিউলিনের তুলনায় অ্যালবুমিনের অধিক দ্রুত পড়বে, এটাই তো? জি জি জি। জি আপু, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ।